এটা আজকে আমরা কিন্তু গ্রুপ বি পোর্শনের আরেকটি খুব গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা লাস্ট 2016 সালের পরীক্ষায় আসতে দেখেছিলাম। তো সেটার উপরেই আমরা ফোকাস করব। তো কি কি রয়েছে এর মধ্যে, আজকের এই টপিকের মধ্যে আমরা এই পর্বে কি কি জানবো। ফার্স্ট অফ অল আমরা ইন্ডিয়ান পার্লামেন্টের কম্পোজিশন অর্থাৎ পার্লামেন্টের গঠন সম্পর্কে আমরা জানবো। এন্ড দেন আমরা ফোকাস করবো হচ্ছে আমরা পার্লামেন্টের বৈশিষ্ট্য, পার্লামেন্টের দুটো হাউসের কি ভূমিকা রয়েছে, আমাদের পার্লামেন্টের যে প্রিসাইডিং অফিসার এবং ভাইস প্রিসাইডিং অফিসার রয়েছে দুটো হাউসের, তাদের সম্পর্কে আমরা জানবো। এবং সেই সঙ্গে আমরা পার্লামেন্টের বিভিন্ন যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো সম্পর্কে জানবো এবং পার্লামেন্টের কমিটি সম্পর্কে। তো চলো স্টার্ট করি পার্লামেন্টের গঠন দিয়ে। আমরা প্রথম টপিক ফোকাস করব এবং এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আজকে কভার করব এই ক্লাসে। পার্লামেন্টের গঠন থাকবে, লোকসভা রাজ্যসভার গঠন থাকবে, বিল পাসের পদ্ধতি, বিভিন্ন বিলের বৈশিষ্ট্য, পার্লামেন্টের বিভিন্ন কমিটি এবং পার্লামেন্টের বিভিন্ন রকম যে আমরা দেখবো যে বিষয়গুলো রয়েছে অন্যান্য, সেগুলো সম্পর্কে জানবো। সংখ্যাগরিষ্ঠতা সম্পর্কে জানবো, পার্লামেন্টের বিভিন্ন সংখ্যাগরিষ্ঠতার মধ্যে কি ডিফারেন্স আছে দেখবো, এবং কিছু আছে এর সঙ্গে রিলেটেড যদি কিছু মামলা থাকে সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে ফোকাস করবো আমরা ভারতের সংসদ, তাকে আমরা কি কি বলি। তোমরা জানো ভারতের সংসদ আমাদের দেশের আইনসভা। তো অবশ্যই আমাদের ভারতের সংসদকে আমাদের কেন্দ্রীয় আইনসভা বলা হবে। সেই সঙ্গে আমাদের কেন্দ্রীয় আইনসভা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট এবং এই দুটো হাউস একদম ঠিক যুক্তরাষ্ট্র দেশে যেমন থাকে না, ঠিক সেই রকমই। তো সেই জন্য আমরা কিন্তু সেটার উপরও ফোকাস করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা পার্লামেন্টের যে কম্পোজিশনের কনসেপ্ট বা পার্লামেন্ট যে থাকবে বা পার্লামেন্টের পাওয়ার, সেটা সম্পর্কে আমরা কিন্তু। সো চলো পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট কেন আমরা সেটা একটু দেখে নিই। দুটো হাউস যদি থাকে কোনো একটা আইনসভা, তাহলে সেটাকে আমরা কি বলি, আমরা বলি এটা একটা ওয়ান চেম্বার, এটা সেকেন্ড চেম্বার। সো এরকম দুটো চেম্বার থাকা মানে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা আমরা ইংরেজিতে বাই ক্যামেরাল বলে থাকি। সো বাই ক্যামেরাল আমাদের পার্লামেন্ট যদি বলি, তার মানে পার্লামেন্টের দুটো হাউস আছে। আর এই দুটো হাউস সাধারণত যুক্তরাষ্ট্র দেশে কি থাকে, একটা হাউস থাকে ফর দি পিপল আর একটা হাউস থাকে ফর দি স্টেটস। আমাদের ভারতবর্ষ ঠিক তাই আছে। আমাদের পার্লামেন্টের লোকসভাটা হচ্ছে জনগণের কক্ষ, আমরা বলি জনগণের কক্ষ, জনপ্রিয় কক্ষ। আর রাজ্যসভা যে কিনা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, রাজ্যগুলোর ইন্টারেস্ট প্রোটেক্ট করে। তো সেই জন্য অবশ্যই আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনসভা বলা হয়। এবং ভারতবর্ষের নিজস্ব নাম আছে পার্লামেন্টের, সেটা হচ্ছে সংসদ। তোমরা জানো আমাদের পার্লামেন্টারি সিস্টেম ইউকে থেকে নেওয়া, ইউকেতেও পার্লামেন্ট নাম কেন্দ্রীয় আইনসভার, এখানেও তাই নাম পার্লামেন্ট, এবং এটা কিন্তু সংসদ নামেও পরিচিত। এছাড়া পার্লামেন্টের প্রকৃতির সঙ্গে সঙ্গে পার্লামেন্টের বিভিন্ন প্রভিশন গুলো দেখবো। প্রথমেই পার্ট 5 অর্থাৎ সংবিধানের পার্ট 5 এর মধ্যে ডিটেলস দেওয়া আছে। পার্ট 5 এটা ইন্ডিকেট করব এইভাবে, রোমানে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। অ্যান্ড দেন টোটাল আর্টিকেলের ভেরিয়াস 79 থেকে 122। কেন্দ্রীয় তালিকার বিষয় এটা, তোমরা জানো তিনটি তালিকা আছে আমাদের পার্লামেন্টের, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং আমাদের আইন তৈরি করার ক্ষেত্রে যুগ্ম তালিকাও রয়েছে। কেন্দ্র তালিকার উপর যে বিষয়গুলো রয়েছে তার উপর ল মেকিং পাওয়ার রয়েছে পার্লামেন্টের হাতে। আর রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন বানানোর ক্ষমতা আছে রাজ্য আইনসভার। আর কনকারেন্ট মানে যৌথ যেগুলো বিষয় বা যুগ্ম তালিকার বিষয়, তাতে পার্লামেন্টে ল বানায়, রাজ্য আইনসভা ল বানায়। সো প্রথম লোকসভা নির্বাচন 1952 সালে অনুষ্ঠিত হয়। বেসিক্যালি স্টার্টিংটা হয় 25 অক্টোবর 1951 এবং শেষ হয় 21 ফেব্রুয়ারি 1952। যেহেতু ম্যাক্সিমাম যে পোর্শনটা সেটা 1952 সালে হয়েছে, তো সিঙ্গেল ইয়ার দিয়ে কোশ্চেন দিলে আমরা কিন্তু আনসার 1952 করব। এবং সব থেকে বড় কথা, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আজ পর্যন্ত সব থেকে দীর্ঘমেয়াদী নির্বাচন। এই আমাদের ভারতবর্ষে 18টা নির্বাচন হয়ে গেছে লোকসভার, এর মধ্যে সব থেকে দীর্ঘমেয়াদী নির্বাচন কিন্তু প্রথম লোকসভা নির্বাচন। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জেনে নেবো, সেটা হচ্ছে লোকসভার যে রেজাল্ট সেটা ডিক্লেয়ার হয় 4 এপ্রিল 1952, আর রাজ্যসভার রেজাল্ট বেরোয় হচ্ছে 17 এপ্রিল 1952। তো এই জন্য লোকসভার গঠন এবং রাজ্যসভার গঠনের ডেটটা কিন্তু আলাদা আলাদা হবে। অ্যান্ড সব থেকে বড় কথা, পার্লামেন্টের যে প্রথম মিটিং, সেই প্রথম মিটিং কিন্তু প্রত্যেক লোকসভা নির্বাচনের পরে একসঙ্গে হয়, আমরা বলি সেশন টুগেদার। তো সেই প্রথম দিনের মিটিংটা কিন্তু 13 মে 1952 সালে হয়েছে। এবং এই জন্য যদি লোকসভার প্রথম মিটিং বলে সেটাও 13 মে 1952, যদি রাজ্যসভার বলে সেটাও কিন্তু 13 মে 1952 হবে। চলে আসো আমরা নেক্সট পোর্শনে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে পার্লামেন্টের কাজ হচ্ছে কি, আইন প্রণয়ন করা। এখন এই আইন তৈরি করতে গেলে কি করতে হয়, আমরা দেখবো একটি বিল প্রথমে তৈরি করতে হয়। বিলটাকে কোন একটি হাউসে ইন্ট্রোডিউস করতে হয়। একটা হাউসে যদি বিলটা পাস হয়ে যায়, অন্য হাউসে যাবে, সেখানে যদি বিল পাস হয়ে যায় প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট যদি ওই বিলের সিগনেচার করে দেয়, মানে সম্মতি দিয়ে দেন, সঙ্গে সঙ্গে সেই বিল কিন্তু হয়ে যাবে অ্যাক্ট। তাহলে এইভাবে কিন্তু বিল থেকে অ্যাক্টে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তিনটি প্রধান অংশ আমরা দেখতে পাচ্ছি, দুটি হাউস এবং প্রেসিডেন্ট। তো সেই জন্যই পার্লামেন্টের গঠন বলতে কিন্তু এই দুটো হাউস এবং রাষ্ট্রপতিকে ইন্ডিকেট করা হবে। সো আমরা বলবো যে পার্লামেন্টের গঠন, যেটা আর্টিকেল 79 এ বলা আছে,
যে পার্লামেন্টের গঠন হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে, এই হচ্ছে আমাদের পার্লামেন্ট। আর ঠিক এই কারণেই আমাদের পার্লামেন্টকে কি বলা হয়, দুটো হাউস আছে, বলা হবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার। তো এটাই এখানে বলা আছে দেখো 79 আর্টিকেলের মধ্যে, যে আমাদের পার্লামেন্টের গঠন হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে। তার মানে প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ, যদিও তিনি কিন্তু পার্লামেন্টের এমপি নন, পার্লামেন্টের মেম্বার না হয়েও তিনি কিন্তু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হন। ঠিক এটা দিয়ে একটা কোশ্চেন দেয় যে পার্লামেন্টের কোন হাউসের মেম্বার হচ্ছেন রাষ্ট্রপতি, তো আনসার হবে কোনো হাউসেরই নয়। বা কে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু পার্লামেন্টের মেম্বার নয়, তো সেটাও কিন্তু রাষ্ট্রপতি আনসার হয়। চলে আসো আমরা নেক্সট পোর্শনে। রাজ্যসভা এবং লোকসভায় যে দুটো হাউসের কথা বললাম, এটাকে বিভিন্ন নামে ইন্ডিকেট করা হয়। কোথাও উচ্চকক্ষ বলা হয়, কাউন্সিল অফ স্টেট বলা হয় রাজ্যসভাকে, আনপপুলার চেম্বার এবং সেকেন্ড চেম্বার বলা হয়। আনপপুলার চেম্বার এই কারণে, কারণ রাজ্যসভার মেম্বারদেরকে আমরা সরাসরি ভোট দিই না, এদেরকে আমাদের ইলেক্টেড করা এমএলএদের দ্বারা এরা ইলেক্টেড হন। যেমন এই রিসেন্টলি দেখবে 4 জন নতুন মেম্বার রাজ্যসভাতে তারা নমিনেটেড হয়েছেন। তো এরকম এখানে নমিনেটেড ইলেক্টেড বোথ টাইপের মেম্বার থাকে। যারা ইলেক্টেড হয় তারা আমাদের রাজ্যের যে বিধানসভার মেম্বার তাদের দ্বারা ইলেক্টেড হয়। উদাহরণস্বরূপ আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 294 হচ্ছে এমএলএ। এই 294 জন এমএলএ কে আমরা ইলেক্ট করেছি, আর এরা এদের মধ্যে থেকে 16 জনকে, মানে এদের মধ্যে থেকে নয়, এদের ভোটের দ্বারা 16 জন নির্বাচিত হন আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভাতে, যেটা আবার একসঙ্গে হয় না, 1/3 করে হয়। তার মানে কোনো বছর 5, আবার 2 বছর পরে 5, আবার 2 বছর পরে 6, এভাবে 2 বছর অন্তর অন্তর 1/3 করে ইলেক্টেড হয়। সো তার মানে রাজ্যসভায় এই যে আমরা সরাসরি ইলেক্ট করছি না, ফলে এখানকার যে মেম্বার তাদের সম্পর্কে আমরা একটু কম ইনফরমেশন রাখি, আর ঠিক এই কারণে এটাকে কিন্তু আনপপুলার চেম্বার বলা হচ্ছে। অন্যদিকে লোকসভা, যাকে আমরা লোয়ার হাউস বা হাউস অফ দ্য পিপল বলছি, সে আমাদের কাছে যথেষ্ট জনপ্রিয়। আমাদের এলাকার লোকসভা ভোটে যেহেতু তিনি দাঁড়িয়েছেন এবং সেখানে তিনি সরাসরি আমরা গিয়ে ভোট দিয়েছি, ফলে তার সম্পর্কে আমরা রাজ্যসভার মেম্বারদের থেকে একটু বেশি ওয়াকিবহাল হই। আর ঠিক এই কারণেই এই হাউসটিকে আমরা পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলি। একই সঙ্গে এটাকে আমরা ফার্স্ট চেম্বারও বলবো। নোটসের মধ্যে বারবার আরএস লেখা থাকবে রাজ্যসভার ক্ষেত্রে, আর লোকসভার ক্ষেত্রে এলএস লেখা থাকবে। সো আরএস মানে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা মানে হচ্ছে এলএস। ওকে, তাহলে চলে আসি আমরা পরের পোর্শনে। এখানে বাংলাতেও দেওয়া আছে, যেটা আমি বলছিলাম ওখানে ইংরেজিতে, এগুলোই এখানে বাংলাতে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা চলে আসবো লোকসভার এবং রাজ্যসভার অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভার গঠনের বিষয়ে আমরা ফোকাস করব। প্রথমে রাজ্যসভার গঠনে দেখে যাব। রাজ্যসভার গঠনের যে আর্টিকেল সেটা আমরা একটু লিখে নিই। আর্টিকেল 80 মধ্যে রাজ্যসভার গঠন দেওয়া আছে। আর্টিকেল 80 কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্যসভায় সর্বোচ্চ মেম্বার হতে পারবে 250। প্রেজেন্ট মেম্বার কত আছে? প্রেজেন্ট মেম্বার হচ্ছে 245। এখন এই 245 হোক বা 250 হোক, এর মধ্যে মনে রাখবে 12 জন মেম্বার মনোনীত হন আর বাকিরা হন নির্বাচিত। মনোনীত কে করবেন? প্রেসিডেন্ট করবেন। কোথা থেকে করবেন? 4টে ফিল্ড থেকে করা হয়, লিটারেচার, আর্টস, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস। LASS দিয়ে মনে রাখবে, এল দিয়ে হচ্ছে লিটারেচার, এ দিয়ে হচ্ছে আর্টস, এস দিয়ে হচ্ছে সায়েন্স, আর আরেকটা এস দিয়ে হচ্ছে সোশ্যাল সার্ভিস। 4টে ফিল্ড থেকে টোটাল 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। আর বাকি যে মেম্বার থাকবে তারা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হবে। কাদের দ্বারা নির্বাচিত হবে? আমি একটু আগে বলেছি, এমএলএদের ভোটে নির্বাচিত হবে। এবং সেটা কিভাবে হবে? এই টোটাল মনোনীত এবং নির্বাচিত টোটালটাই কিন্তু 1/3 করে হবে। সো এভাবে যদি এখান থেকে প্রশ্ন দেয় এখন যে রাজ্যসভার বর্তমানে কত ইলেক্টেড মেম্বার রয়েছে, তাহলে কিন্তু বর্তমান যে মেম্বার সেখান থেকে 12 বাদ দিয়ে বলতে হবে 233। আর একই কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় যে রাজ্যসভার সর্বোচ্চ নির্বাচিত মেম্বার কত হতে পারে, তখন কিন্তু আনসার হবে 238, কারণ এখানে তখন 12 250 থেকে বাদ দেবো। ওকে, তো এইভাবে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এখানে পুরো ডিটেলসে বলা আছে, আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। এবং দেখবে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও কিন্তু টোটাল 8 জন মেম্বার রাজ্যসভাতে এই মুহূর্তে রিপ্রেজেন্টেশন করে, কারণ 3টে এরকম আমাদের ভারতবর্ষে রাজ্য ইউনিয়ন টেরিটরি রয়েছে যার রাজ্য আইনসভা রয়েছে। যেহেতু রাজ্য আইনসভা রয়েছে ফলে এমএলএ রয়েছে, আর এমএলএ থাকলে এমএলএ তো ইলেক্ট করবে। তো এই জন্য দিল্লি, পন্ডিচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীরে টোটাল 8 জন মেম্বার, যেগুলো বেসিক্যালি কেন্দ্রশাসিত অঞ্চলের রিপ্রেজেন্টেশন, যেটা থাকার কথা নয়, সেটা আমাদের ভারতবর্ষে রয়েছে। তো ওটা দিয়ে কোশ্চেন দিয়ে দেয় অনেক সময় এক্সেপশনালি, যে সর্বোচ্চ কত মেম্বার ইউনিয়ন টেরিটরি থেকে যেতে পারে এবং রাজ্য থেকে কতগুলো মেম্বার সর্বোচ্চ যেতে পারে। চলে আসো আমরা নেক্সট পোর্শনে। একইভাবে আর্টিকেল 81-এ লোকসভার গঠন দেওয়া আছে। রাজ্যসভার যেমন আর্টিকেল 80-তে ছিল, লোকসভার 81-এ দেওয়া আছে।
এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে এই মুহূর্তে 550, আর বর্তমানে মেম্বার কত আছে 543। যেটাই হোক 550 হোক বা 543, টোটালটাই কিন্তু আমাদের ভারতবর্ষের জনগণের দ্বারা নির্বাচিত হয়। আগে আমরা দেখব 2019 সাল পর্যন্ত এখানে দুজন মেম্বারকে মনোনীত করার সুযোগ ছিল। অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে থেকে সর্বোচ্চ দুজন মেম্বারকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন। এটা 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। 104তম সংবিধান সংশোধনী আইনে এটাকে 2019 সালে সংশোধন করে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে এখন আর কোনো অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারের মনোনয়ন হয় না। তো এই হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভার গঠন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মেম্বারের সংখ্যা তো আগেই বলেছি 16 জন, আর লোকসভার মেম্বার পশ্চিমবঙ্গ থেকে 42 জন রয়েছে। এরকম ভাবে বিভিন্ন স্টেট থেকে রয়েছে। সর্বোচ্চ মেম্বার রয়েছে ইউপি থেকে 80। চলে আসবো নেক্সট। এখানে আমাদের পার্লামেন্টের অধিবেশন সম্পর্কে বলা আছে। পার্লামেন্টের অধিবেশন সম্পর্কে আর্টিকেল 85-এ বলা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে, তিনি পার্লামেন্টের বৈঠক ডাকবেন, অধিবেশন ডাকবেন, এবং তাকে মাথায় রাখতে হয় 6 মাস অন্তর যেন একটা অধিবেশন হবে। এখন আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর 3টে করে অধিবেশন হবেই কম্পালসারি। এটা দিয়ে মনে রাখতে পারবে। বি দিয়ে হচ্ছে বাজেট, এম দিয়ে হচ্ছে মনসুন, আর ডাব্লিউ দিয়ে হচ্ছে উইন্টার সেশন। তার মানে বাজেট অধিবেশন, বাদল অধিবেশন যেটা মনসুন অধিবেশন, এবং শীতকালীন অধিবেশন। টোটাল টাইমটাও মোটামুটি ঠিক করা থাকে এরকম। তবে এটা ফিক্স নয়, এটা প্রিসাইডিং অফিসার তার কাজের পরিমাণ কি দেখে হাউসের, তার উপর বেস করেই তিনি কিন্তু সিদ্ধান্ত নেন। তো মোটামুটি এটাই হচ্ছে সেশনের টাইম ডিউরেশন। ফেব্রুয়ারি থেকে মে সব থেকে বেশি সময়, তাই কোশ্চেন দেয় যে সব থেকে দীর্ঘমেয়াদী অধিবেশন কোনটা। মনে রাখবে দীর্ঘমেয়াদী অধিবেশন, যেহেতু আমাদের সব থেকে বেশি কাজ বাজেটের মধ্যেই থাকে, বাজেট অধিবেশনের মধ্যেই, তাই সব থেকে দীর্ঘমেয়াদী অধিবেশন কিন্তু বাজেট অধিবেশনকেই বলা হয়। সো এটা দিয়ে অনেক সময় কোশ্চেন দিতে যে দীর্ঘমেয়াদী অধিবেশন কোনটা, ডিউরেশনটা মনে রাখলে আনসার করে নিতে পারবে। আর এই বিএমডব্লিউ তে মনে রাখতে পারবে বাজেট, মনসুন অ্যান্ড উইন্টার। ওকে, তাহলে আমাদের বাজেট অধিবেশন, মনসুন এবং উইন্টার, তার মানে বছরে ট্র্যাডিশনালি হওয়া উচিত ছিল 2টো, কিন্তু ট্র্যাডিশনালি হয় 3টে। চলে আসবো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটি জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা একটু আগে আমাদের লোকসভা এবং রাজ্যসভার কার্যকাল এবং অন্যান্য বিষয়গুলো দেখছিলাম। দেখো, লোকসভার ডিউরেশন হচ্ছে 5 বছর, রাজ্যসভার ডিউরেশন কিন্তু নেই। লোকসভার ডিউরেশন আমরা জানি 5 বছর অন্তর ভোট হয়। রাজ্যসভায় সেই যে 1952 সালে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু রাজ্যসভা এক্সিস্ট রয়েছে। কিভাবে হয়? প্রতি 2 বছর অন্তর 1/3 করে মেম্বারকে মডিফাই করা হয়। এইভাবে মডিফাই করে করে এখানকার মেম্বারশিপটাকে চেঞ্জ করা হচ্ছে। না হলে টোটাল মেম্বার একসঙ্গে যেমন লোকসভার রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সেরকম কিন্তু এখানে রাজ্যসভায় হয় না। তাই রাজ্যসভার যদি ডিউরেশন জিজ্ঞেস করে বলবো নো ডিউরেশন, বিকজ ইট ইজ এ পার্মানেন্ট চেম্বার। এটি একটি স্থায়ী কক্ষ। প্রতি 2 বছর অন্তর 1/3 করে মেম্বার তাদের 6 বছর কার্যকাল কমপ্লিট করে এবং তারা রিটায়ার করে। রিটায়ার করলে ইলেকশন কমিশনের দায়িত্ব হয় নতুন করে 1/3 মেম্বারের সিটকে পূরণ করা। এভাবে সিটটাকে মডিফিকেশন করা হয়, সিট টোটালটা ভ্যাকেন্ট হয় না। তাই রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। লোকসভার ক্ষেত্রে তা হয় না। 5 বছর পর পর টোটাল মেম্বার যতই থাকে টোটালটাই রিজাইন দিয়ে দেয়, এক্সেপ্ট স্পিকার। স্পিকার পোস্টে রেজিগনেশন হয় না। স্পিকার পোস্ট তারপরের যে আবার লোকসভা নির্বাচন হবে, তারপরে যে প্রথম দিনের মিটিং এ যে স্পিকারের নির্বাচন হবে, ততদিন পর্যন্ত আগে স্পিকারই কন্টিনিউ থাকবেন, তারপরে তিনি রিটায়ারমেন্ট নেবেন। স্পিকারের নতুন স্পিকারের নির্বাচন হয়ে গেলে তার তখন কার্যকাল শেষ হবে। এভাবে কিন্তু আমাদের লোকসভার যে ডিউরেশন সেটা ইন্ডিকেট করা আছে। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে ডিউরেশন এটাকে বাড়ানো যেতে পারে ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। যদি কখনো জাতীয় জরুরি অবস্থার মতো কন্ডিশন তৈরি হয়, তখন কিন্তু লোকসভার যে কার্যকাল তাকে 1 বছর বাড়ানো, মানে 5 বছর থেকে 6 বছর করা যায়। এটা করাও হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 5 বছর থেকে কার্যকাল বাড়িয়ে 6 বছর করা হয়েছিল। আবার 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই কার্যকালকে 6 বছর থেকে আবার 5 বছরে শিফট করে নেওয়া হয়েছে। তো তখন থেকে আমাদের ভারতবর্ষে 5 বছরই কার্যকাল রয়েছে। আর আমরা জানি এটাও যে আমাদের ভারতবর্ষে তারপরে মানে 1978 সালের পরে আর কখনো এমার্জেন্সি তো হয়নি। সো আর কখনো এরকম ডিউরেশন বাড়ানো কমানোর গল্পও হয়নি। চলে আসবে এখানে আরেকটি জিনিস বলা আছে যে লোকসভার যে কার্যকাল বলা আছে, সেই কার্যকালের আগে কিন্তু এটাকে ডিজলভও করে দেওয়া যায়। মানে প্রেসিডেন্ট চাইলে পিএম এর অ্যাডভাইস নিয়ে তিনি লোকসভাকে ভেঙে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু লোকসভার আর কার্যকাল কন্টিনিউ হবে না, লোকসভার কার্যকাল শেষ হয়ে যাবে। 5 বছরের মতো এরকম কোনো কার্যকাল তখন থাকবে না। চলে আসবো আমরা নেক্সট লোকসভা রাজ্যসভার গঠনের পরে আমরা বেসিক কিছু বিষয় একটু দেখে নেব। যেমন আমাদের পার্লামেন্টের বিভিন্ন রকম যে বিলগুলো হয়, সেই বিলগুলো কি কি নাম। দেখো, পার্লামেন্টে 2 রকমের বিল হয়ে থাকে, সরকারি বিল আর বেসরকারি বিল। সরকারি বিল বলতে
মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে বলা হয়। তার মানে পার্লামেন্টের যে মেম্বাররাই হচ্ছে মন্ত্রী, তারাই এই ধরনের বিল ইন্ট্রোডিউস করতে পারেন। সেক্ষেত্রে তাকে আমরা বলবো পাবলিক বিল, মানে সরকারি বিল। আর যদি অমন্ত্রী, মন্ত্রী নয় এমন কোনো ব্যক্তি, সেটা রুলিং পার্টির মেম্বারও হতে পারে আবার অপোজিশন পার্টির মেম্বারও হতে পারে, তারা যদি কোনো বিল ইন্ট্রোডিউস করে তাকে আমরা বলবো প্রাইভেট বিল। তাহলে এইভাবে কিন্তু আমাদের পার্লামেন্টে দু রকমের বিলে ভাগ করে দেওয়া হচ্ছে। কে বিল ইন্ট্রোডিউস করছে তার রেসপেক্টে একটি হচ্ছে সরকারি বিল, একটি হচ্ছে বেসরকারি বিল, পাবলিক বিল এবং প্রাইভেট বিল। এবং আমরা আরেকটি জিনিসের উপর ফোকাস করে নেবো এখানে, সেটা হচ্ছে পার্লামেন্টের বিভিন্ন কমিটি সম্পর্কে। আমাদের পার্লামেন্টের বিভিন্ন কমিটিগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। কিছু আছে স্থায়ী কমিটি, কিছু আছে অস্থায়ী কমিটি। স্থায়ী কমিটি হচ্ছে স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত। মেনলি 3 ধরনের স্ট্যান্ডিং কমিটি আমাদের ভারতবর্ষে রয়েছে। অর্থনৈতিক বিষয়গুলো দেখার জন্য রয়েছে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। অন্যদিকে ডিপার্টমেন্টাল কিছু কমিটি রয়েছে যেগুলো সময় সময় পরিবর্তিত হয়। 24টা এরকম ডিপার্টমেন্টাল কমিটি রয়েছে এবং আরো অন্যান্য কিছু কমিটি রয়েছে যেগুলোকে আমরা আদার কমিটি বলবো। 16 এরকম আদার্স কমিটি রয়েছে। টোটাল আমাদের পার্লামেন্টে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ কমিটি সেটা হচ্ছে এই 3টে কমিটি। এগুলো দিয়ে এক্সামে কোশ্চেনও দেয়। সো আমরা একটু দেখে নেব পার্লামেন্টের ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটিগুলো কি কি আছে, তাদের কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপর ফোকাস করবো। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো কমিটি। 1921 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 এর মাধ্যমে প্রথমে এটাকে ইন্ট্রোডিউস করা হয়। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ হচ্ছে বর্তমানে সিএজির যে ইয়ারলি যে রিপোর্ট জমা পড়ে ভারত সরকারের সংক্রান্ত, যেখানে আয় ব্যয় হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে, সেই রিপোর্টটাকে স্ক্রুটিনি করার দায়িত্ব হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে আমরা ওয়াচডগ অফ পাবলিক অ্যাকাউন্টসও বলি। ঠিক যেমন ক্যাগকে বলা হয় ওয়াচডগ, সেরকম পাবলিক অ্যাকাউন্টস কমিটিকেও বলা হয়। সো পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমরা দেখবো এটাকে অন্যতম ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি, এবং বলবো যে এটা হচ্ছে দুটো হাউসের একটা সম্মিলিত কমিটি। টোটাল 22 জন মেম্বার। এই 22 জনের মধ্যে লোকসভা থেকে বিলং করে 15 জন, যাদের ভোটিং রাইট দেওয়া থাকে, আর 7 জন বিলং করে ফ্রম রাজ্যসভা, যাদের কোনো ভোটিং রাইট থাকে না। এভাবে 22 জন সদস্য নিয়ে কিন্তু এই কমিটি তৈরি হয়। টোটালটাই নির্বাচনটা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ সমানুপাতিক একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি ফলো করে এখানে নির্বাচনটা কন্ডাক্টেড হয়। এবং আমরা দেখবো এখানে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে যে মেম্বাররা ইলেক্টেড হলো, এরপরে কিন্তু এদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান ঠিক করা হয়। কিভাবে ঠিক করা হয়? প্রিসাইডিং অফিসার অর্থাৎ স্পিকার রয়েছেন, স্পিকার এখান থেকে কিন্তু চেয়ারম্যানকে চুজ করে, যিনি হচ্ছেন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবেন। এবং এক্ষেত্রে একটা রেওয়াজ স্টার্ট হয়েছে 1967 থেকে, সেটা হচ্ছে সবসময় অপোজিশন পার্টি থেকেই এই চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করা হয়। অপোজিশন পার্টির লিডার নয়, ওই যে 22 জন তার মধ্যে থেকে যে অপোজিশন পার্টির ব্যক্তি, তাকে কিন্তু এখানে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়। তাহলে মেন ফাংশন অফ প্যাক ইজ টু এক্সামিন দ্য অ্যানুয়াল অডিট রিপোর্ট। আমি একটু আগে বলছিলাম ক্যাগের রিপোর্টকে স্ক্রুটিনি করাই হচ্ছে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান কাজ। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো কমিটি, কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে 1860 সালে প্রথম অডিটর জেনারেলের পোস্ট ইন্ট্রোডিউস হয় ব্রিটিশ আমলে। এবং সেই অডিটর জেনারেল কিন্তু আজকের দিনের যে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল রয়েছে তারই কিন্তু পূর্বসূরি। এবং ওই অডিটর জেনারেল তখন যে অডিটিং করতো তার উপরে কিন্তু সেই সময় এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি স্ক্রুটিনি করতো, এবং ওটাই কিন্তু বর্তমানে আবার এটাকে বলবো যে এভলিউশন হয়েছে। এবং আমাদের ভারতবর্ষে যেহেতু অডিটর জেনারেলের মতো সেম পোস্ট হচ্ছে বর্তমানে ক্যাগ, তাই সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু ক্যাগের সেই রিপোর্টকে অডিটিং করার অথরিটি পায়। এবং এখানে আরেকটি সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে সরকার আজকে কোনো আয় ব্যয় করছে, সেই আয় ব্যয়টা সঠিকভাবে করেছে কিনা, সঠিক রুলস মেনটেন হয়েছে কিনা, সেখানে কোনো রকম টাকা পয়সা তছরুফ হয়েছে কিনা, এটা দেখার জন্য দায়িত্ব দিচ্ছে কাকে? এই কমিটির চেয়ারম্যানকে চুজ করা হচ্ছে অপোজিশন পার্টি থেকে। তার মানে সিম্পলি চিন্তা করো, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে এ নামে একটি পার্টি রয়েছে, যে পার্টি হয়তো সরকারি আয় ব্যয় করতে গিয়ে কিছু টাকা পয়সা নয়ছয় করেছে, আর এখানে সেটাকে চেকিং করবে কে? যে হচ্ছে বি পার্টি, অর্থাৎ অন্য অপোজিশন পার্টি হয়তো বি, এবং সেই বি দলের একজন ব্যক্তিকে এখানে দায়িত্ব দিয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি সিনসিয়ারলি কাজটা হবে। এবং এভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে আমরা বলি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি, যে কিনা আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রোটেক্ট করছে, এবং ক্যাগের সঙ্গে মিলে সে কিন্তু আমাদের দেশের জনগণের টাকাকে রক্ষা করছে। এই মুহূর্তে আমাদের কেসি ভেনুগোপাল হচ্ছেন চেয়ারম্যান রয়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির। তার আগে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, কিন্তু লাস্ট 18 লোকসভার পরে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। কারণ জানো তোমরা যে অধীর রঞ্জন চৌধুরী আর জিততে পারেননি এমপি পোস্টে। এখানে বাংলায় লেখা আছে, যেটা আমি বললাম ওগুলো এখানে সুন্দর করে বাংলায় দেওয়া আছে। চলে আসবো দ্বিতীয় আরেকটি কমিটি। একই রকম ভাবে ওই 22 জন মেম্বার সমন্বিত আরেকটি কমিটি রয়েছে, দ্যাট ইজ কল কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। এই কমিটিও একই রকম ভাবে আমাদের সরকারের যে সরকার অধিকৃত যে অঞ্চলগুলো রয়েছে বা সরকার অধিকৃত যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, সেইগুলোর কি অর্থনৈতিক বিষয় সেগুলোকে চেকিং করার দায়িত্ব হচ্ছে এই কমিটি অন
পাবলিক আন্ডারটেকিং কমিটিগুলোর, এবং এই কমিটি অ্যাপয়েন্টেড হয়েছে প্রথম 1 মে 1964, অর্থাৎ 1964 সাল থেকে আমাদের ভারতবর্ষে পাবলিক আন্ডারটেকিং কমিটির রেওয়াজ শুরু হয়েছে। এখানেও সেম, লোকসভা থেকে 15 জন মেম্বার এবং রাজ্যসভা থেকে 7 জন মেম্বার নিয়ে তৈরি হয়েছে। একইভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো এরও কিন্তু মেয়াদ 1 বছর। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট। এস্টিমেট কমিটি বলা হয় পার্লামেন্টারি কমিটিগুলোর মধ্যে সব থেকে লার্জেস্ট পার্লামেন্টারি কমিটি, যেগুলো স্ট্যান্ডিং কমিটি তার রেসপেক্টে। এখানে কিন্তু 30 জন মেম্বার থাকে এবং 30 জন মেম্বারই লোকসভা থেকে বিলং করে, এবং এটা আমাদের ভারতবর্ষে 1950 অর্থাৎ আমাদের সংবিধান কার্যকরী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এস্টিমেট কমিটির সূচনা হয়ে গেছে। এবং এখানে আর একটা সিগনিফিকেন্ট বক্তব্য, সেটা হচ্ছে এস্টিমেট কমিটি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি দুটো কমিটিকে বলা হয় টুইন সিস্টার। আমাদের পার্লামেন্টারি যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলোর উপর সদা জাগ্রত নজর রাখার দায়িত্ব যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটির রয়েছে, ঠিক তেমনই এস্টিমেট কমিটি রয়েছে। এস্টিমেট কমিটির কাজ কি? সরকার যখন কোনো খাতে কোনো টাকা খরচ করার জন্য তোলে সরকারি ফান্ড থেকে, তখন সেটা লিখে রেখে দেয় যে কমনওয়েলথ গেমস হবে আমাদের ইন্ডিয়াতে, সো সেটাকে ইন্ডিয়া হোস্ট করবে, সো কমনওয়েলথ গেমস এর কত টাকা খরচ করার জন্য তুলেছে সরকার সেটা লিখে রাখলো। এবং আলটিমেটলি কমনওয়েলথ গেমস হওয়ার পরে তো একটা তার এক্সপেন্ডিচার হয়েছে, এই টোটাল এক্সপেন্ডিচারটা চেক আউট করবে, এবং চেকিং করার পরে যখন দুটোকে তুল্যমূল্য বিচার করবে, তখন এস্টিমেট কমিটি যদি দেখে যে সরকার এখানে আরো কম ব্যয় হতে পারতো, সরকার করেছে বেশি ব্যয়, তো সেটাকে ফাইন্ড আউট করাই হচ্ছে এই এস্টিমেট কমিটির দায়িত্ব। এবং এস্টিমেট কমিটি সেই বিষয় নিয়ে কিন্তু পার্লামেন্টে সওয়াল করবে, এবং শুধু তাই নয়, সরকারকে অল্টারনেটিভ পলিসি সম্পর্কে অ্যাডভাইসও দিয়ে দেবে যে এটা তুমি কেন করলে না, এটা করলে তো আরো বেটার হতো। এভাবে কিন্তু অ্যাডভাইস করার মধ্য দিয়ে সরকারকে অনিয়ন্ত্রিত হওয়া থেকে আটকায়। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলো বা এস্টিমেট কমিটি বলো, তারা সবাই কিন্তু তাদের কাজই হচ্ছে সরকারকে জনগণের টাকা পয়সাকে নয় ছয় করতে না দেওয়া। তো এইভাবে আমাদের ভারতবর্ষের পুরো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটাকে এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন এই যে পার্লামেন্টে আমি বলছিলাম যে এই ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন হয়, এন্ড সেখানে এস্টিমেট কমিটি অল্টারনেটিভ পলিসি সম্পর্কে বলে দেয়, এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি স্ক্রুটিনি করে, এগুলো সব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে কোনো রকম ঝামেলা নয়, কোনো রকম মামলা নয়, মোকদ্দমা নয়, সিম্পলি পার্লামেন্টে প্রশ্ন করার মধ্য দিয়ে জনগণের সামনে সত্যিটাকে সামনে নিয়ে আসা। যেমন আমাদের প্রত্যেক দিন পার্লামেন্টের প্রথম 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্ব, বা আমরা ইংরেজিতে বলি কোশ্চেন আওয়ার হিসেবে ধরা হয়। এই কোশ্চেন আওয়ার পর্ব, এখানে কি হয়, অপোজিশন পার্টি রুলিং পার্টিকে প্রশ্ন করে কোনো বিষয়, এবং রুলিং পার্টিকে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। এভাবে কিন্তু একটা প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সরকারের যে প্রকৃত ইচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে উঠে আসে। এইটা কিন্তু 1 ঘন্টার সময়কাল চলে। এই সময় 3 রকম প্রশ্ন করার অধিকার রয়েছে: স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন এন্ড শর্ট নোটিস কোশ্চেন। সাধারণত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখব যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে প্রশ্নটাকে করার জন্য আবেদন করতে হয়। 12 দিন আগে সচিবালয়ের কাছে অনুমতি নিয়ে এই কোশ্চেন আওয়ারের প্রশ্ন করা যায়। যদি 10 দিন আগে যদি কোনো বিষয় থাকে খুব দরকারি, তো 10 দিন আগেও নেওয়া যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা শর্ট নোটিস কোশ্চেন বলবো। নর্মালি 12 দিন আগে কোশ্চেনের প্রশ্ন করার জন্য পারমিশন নিতে হয়, আর যদি খুব দ্রুত কোনো বিষয় হয়তো উঠে এসেছে, তখন সেটা কিন্তু 10 দিনের মতো টাইমের আগেই কিন্তু প্রশ্নের পারমিশন নিতে হয়। এখন এই স্টার্ট কোশ্চেন যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু ভোকাল আনসার দিতে হবে, আর স্টার্ট কোশ্চেনের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি প্রশ্ন করা যায়। আর আনস্টার্ট কোশ্চেন যেটা ক্ষেত্রে কিন্তু কোনো মৌখিক কোনো বক্তব্য নয়, শুধু লিখিত ডকুমেন্টের আকারে উত্তর দিলেই চলে। আর যদি সেটা শর্ট নোটিস কোশ্চেন হয়, সেক্ষেত্রে আবার মৌখিক উত্তর দিতে হবে, এবং সেই সঙ্গে প্রয়োজনে সে লিখিত আনসারও দিতে পারে, কিন্তু মৌখিক উত্তর এখানে দেওয়া কম্পালসারি। শুধু ডিফারেন্সটা কি, স্টার্ট কোশ্চেনের সঙ্গে শর্ট নোটিস কোশ্চেনের ডিফারেন্স হচ্ছে স্টার্ট কোশ্চেনের ক্ষেত্রে 12 দিন আগে পারমিশন নিতে হয়, শর্ট নোটিস কোশ্চেনের ক্ষেত্রে 10 দিন আগে পারমিশন নিলেই হয়। সো এইভাবে আমাদের পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বের পরে যে সময়কালটা, সেটাকে আমরা বলবো 0 আওয়ার। সেটা যদিও প্রত্যেক দিনের ঘটনা নয়, একটা রেয়ারেস্ট একটা ডিসকাশন, যেটা খুব দরকারি ইউটিমোস্ট ম্যাটার নিয়ে যখন ডিসকাশনের প্রয়োজন হয়, প্রিসাইডিং অফিসার তখন পার্টিকুলার এই 0 আওয়ারের ডিসকাশনের ব্যবস্থা করে দেন। এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের রেওয়াজ এখনো অব্দি আমরা দেখেছি 30 মিনিট করেই বারবার কিন্তু এই 0 আওয়ারের ডিসকাশন হয়েছে। তো এটা কি, বেসিক্যালি এটা আনস্পেসিফাইড টাইম হয়ে থাকে, কারণ কোনো স্পেসিফিক টাইম মেনশন করা নেই। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে বিষয়টা হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, জনস্বার্থ সংক্রান্ত বিষয়ক হয়, এবং এইভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের 0 আওয়ারের ডিসকাশন আমরা দেখতে পাবো, যেখানে আমাদের সরকারের কোনো পার্টিকুলার বিষয়ে ডিসকাশন করার একটা সময় নির্ধারণ করা থাকে। এটা আনসারের ক্ষেত্রে আমরা দেখবো বিভিন্ন রকম আনসার দেয়। এটা ইউপিএসসি এক্সামে যে আনসার, তা কিন্তু আবার অন্য স্টেটে যখন পিজিটি পরীক্ষা হয়েছে বা টিচিং এক্সাম হয়েছে, সেখানে অন্যরকম উত্তর। আবার আমরা যখন নেট সেটের পরীক্ষা হয়, সেখানেও কিন্তু আনসার অন্যরকম। কিরকম আনসার? যদি ইউপিএসসির আনসার দেখি, সেখানে প্রশ্নের উত্তর থাকে আনস্পেসিফাইড টাইম,
আবার যদি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আনসার দেখি, ওয়েস্ট বেঙ্গলের আনসার কিন্তু এখানেও ইউটিমোস্ট ম্যাটার বা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ডিসকাশন, এটাকেও যেমন ওয়েস্ট বেঙ্গলে আনসার দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষায়, তেমনি এখানেও আনস্পেসিফাইড টাইমকে আনসার দেওয়া হয়েছে। আর আমরা রেলের পরীক্ষায় এটাকে পাবো 30 মিনিটের ডিসকাশন, এটাকে উত্তর দেওয়া হয়। আবার এটাই আমরা দেখতে পাবো বিভিন্ন পিজিটি, অন্য স্টেটের যে টিচিং এক্সাম রয়েছে, নেট সেটের এক্সাম, সেখানে 1 ঘন্টা ম্যাক্সিমাম ডিসকাশন হওয়ার কথা বলা আছে। কারণ এনসিইআরটির যে বই আছে সেই বইতে কিন্তু, বা সিবিএসসির যে বই টেক্সট বুক 11-12 এর, সেখানে কিন্তু এটাকে কিন্তু 1 আওয়ার বলে ইন্ডিকেট করা হয়েছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে সবগুলো প্রশ্ন কি দিচ্ছে, তার কি অপশন থাকছে, তার বেসিসে উত্তর করতে হবে। এটাও কিন্তু এক্সামের স্ট্র্যাটেজির একটা পার্ট। তুমি থরলি পড়ে গেলে আর তোমার জানা উত্তর তুমি ওখানে লিখবে, তার তো সুযোগ নেই। ওখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে তোমাকে ওই অপশন দেখে করতে হবে। অপশন তোমার মনঃপুত না হলে তুমি এক্সামিনারকে ডেকে বলতে পারবে না যে এই অপশনটা ভুল আছে, ঠিক করে দিন। তার মানে তোমাকে তখন সিদ্ধান্ত নিতে হবে এই 4টের মধ্যে তোমার কাছে সব থেকে প্রেফারেবল কোন আনসারটা, এবং সেটা তুমি কি করে চুজ করবে। তোমাকে দেখতে হবে তুমি কোন এক্সামের জন্য দিচ্ছ, এবং কিছু আনসারের ক্ষেত্রে এটা হয়ই যে এক একটা কমিশন এক এক রকম আনসার দেয়। তো এইরকমই এই আনসারটা কিন্তু ভেরিয়াস টাইপের হয়। সব রকম বলে রাখলাম, যেরকম অপশন দেখবে তার উপর বেস করে তোমরা ডিসিশন নেবে এবং সেই অনুযায়ী আনসার করবে। বেসিক্যালি সব থেকে সেফ আনসার এটাই হওয়া উচিত, আনস্পেসিফাইড টাইম, যেটা ইউটিমোস্ট ম্যাটার নিয়ে ডিসকাশন করে। আর একটা দিতে পারে ডিউরেশন নিয়ে। সো কোশ্চেন আওয়ারের পরে এটা হয়, সো 12টার সময় স্টার্ট হয়, 11টা থেকে 12টা 1 ঘন্টা কোশ্চেন আওয়ার, তারপরে হয় সো 12টা থেকে স্টার্ট হয়। এন্ডিং টাইম দেওয়া নেই, ফলে এটা বলা সম্ভব নয়। তবে যদি 30 মিনিট বা 1 ঘন্টা হয়, তো আমরা ওই 12:30 বা 1টা পর্যন্ত চলবে। ওকে, রেয়ারেস্ট হয়েছে এখনো অব্দি 4-5 বার হয়েছে আমাদের ভারতবর্ষে। তো এরকম হতেই পারে যে 5 বছরের যে কার্যকাল, সেই কার্যকালে একবারও 0 আওয়ারের কোনো ডিসকাশন হলো না। মানে প্রতিদিন কোশ্চেন আওয়ারের ডিসকাশন হয়, 0 আওয়ারের ডিসকাশন কিন্তু প্রত্যেকদিন হয় না। এটা একটা রেয়ার অ্যাফেয়ার হিসেবে ইন্ডিকেটেড হয়। ওকে, চলে আসবো আমরা তাহলে 0 আওয়ারের পরে আরেকটি টার্ম দেখতে পাচ্ছ, গিলোটিন। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, আমরা পড়েছি বইপত্রের বিভিন্ন জায়গায় যে গিলোটিন মানে কি। একটা ওই ফরাসি মৃত্যুদণ্ডের একটা যন্ত্র ছিল, ধার্তব্য একটা পার্ট উপর থেকে ছেড়ে দেওয়া হতো এবং মুন্ডচ্ছেদ হয়ে যেত, এবং সেই ব্যক্তি বোঝার আগেই দেখতো তার মুন্ডচ্ছেদ হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের পার্লামেন্টে অনেক সময় কি হয়, বিলের কোনো রকম ডিসকাশন না করে সরাসরি ভোটিং এ দিয়ে দেয়। যখন সরকার খুব কনফিডেন্সে থাকে কি তার মেজরিটি রয়েছে এবং তার মেজরিটি মেম্বার, কি ডিসকাশন হচ্ছে দ্যাটস নট ম্যাটার, কি যা যা বিল আমি আনবো সবাই সাপোর্ট করে দেবে। তো এরকম কনফিডেন্সে যখন সরকার থাকে তখনই এরকম করা হয় যে বিলটাকে পুরো হেডিংটাকে পড়ে নিয়ে ডিরেক্টলি ওটাকে ভোটিং এ দিয়ে দেবে, কোনো রকম ডিসকাশন হবে না। সো এটা বেসিক্যালি একটা ইনডেমোক্রেটিক ওয়ে, কোনো ডেমোক্রেটিক ওয়েতে এরকম করে কোনো বিল কোনো দেশে পাস হতে পারে না। তো এটা আমাদের ভারতবর্ষে কিন্তু কখনো কখনো ফলো হয়। অপোজিশন পার্টি যখন খুব দুর্বল হবে তখন আমরা এই গিলোটিনে বিল পাস হওয়া দেখতে পাবো। সো গিলোটিনে বিল পাস হলে সেখানে অপোজিশন পার্টিটা আবার অনেক সময় এটার বিরুদ্ধাচারণ করে এবং দেখা যায় যে ওই বিলটাকে আবার নতুন করে নিয়ে আসা হয়। আচ্ছা, চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। গিলোটিনের পরে হচ্ছে লেম ডাক সেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, আমাদের খুব কনফিউজ করে। লেম ডাক সেশন হচ্ছে পার্লামেন্টের যে 5 বছর কার্যকাল, সেই কার্যকালের সর্বশেষ যে সেশন থেকে পরবর্তী যে নির্বাচন হবে সেটা ডিক্লেয়ার করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমাদের ভোট মোটামুটি মার্চ এপ্রিলে হয়, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আর মে মাসে নতুন সরকার তৈরি হয়। তাহলে 5 বছর পরে তাহলে লাস্ট সেশন দেখা যাবে, তাহলে উইন্টার সেশনটাই হওয়ার কথা, ওই নভেম্বর থেকে ডিসেম্বর, ওই ডিউরেশনে উইন্টার সেশন। তাহলে নভেম্বর থেকে ডিসেম্বরের যে উইন্টার সেশন, তাতে ডিক্লেয়ার করলো যে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাস থেকে ভোট স্টার্ট হবে, হয়তো 1.5 মাস ধরে ভোট হবে গোটা ভারতবর্ষে। তাহলে ওই যে ডিসেম্বরে যে মিটিং এটা ডিক্লেয়ার করলো, মানে উইন্টার সেশন, ওটাকে আমরা বলবো লেম ডাক সেশন। তাহলে 5 বছরের কার্যকালের সর্বশেষ যে সেশন, দ্যাট ইজ নোন অ্যাজ লেম ডাক সেশন। এখানে আরেকটা টার্ম স্টুডেন্টকে কনফিউজ করে, সেটা হচ্ছে লেম ডাক মেম্বার। লেম ডাক মেম্বার কি? যখন কোন একজন নির্বাচিত ব্যক্তি তার নিজের সিটে একবার নির্বাচিত হয়েছে, পরের বার আবার ওই সিটে দাঁড়ালো এবং সেই সিটে হেরে গেল, এই অবস্থায় সেই মেম্বারকে আমরা লেম ডাক মেম্বার বলি। ঠিক যেমন আমরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে আবার আমরা মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কথা বলতে পারি, যিনি কিনা লাস্ট লোকসভা নির্বাচনে কিন্তু হেরে গেছেন, তাহলে ওনাকে আমরা লেম ডাক মেম্বার বলতে পারি। সো লেম ডাক সেশনের কনসেপ্ট আর লেম ডাক মেম্বারের কনসেপ্ট কিন্তু পুরোপুরি আলাদা, এবং দুটো দিয়েই কিন্তু কোশ্চেন দেওয়ার রেওয়াজ আছে নেট সেটের এক্সামে। চলে আসবো আমরা নেক্সট ওয়ান, লেম ডাক মেম্বার, লেম ডাক সেশন দুটোই হয়ে গেছে। চলে আসবো আমরা পরের পোর্শনে, কোরাম। কোরাম কি? আমাদের প্রত্যেকটা হাউসের
একটা মিনিমাম স্ট্রেংথের প্রয়োজন লাগে হাউসের যে সেশন সেগুলোকে কন্ডাক্ট করার জন্য। অর্থাৎ প্রত্যেক দিন পার্লামেন্টের লোকসভার এবং রাজ্যসভার মিটিংগুলো যে চলে সেটা নির্দিষ্ট একটা সদস্য সংখ্যার রেসপেক্টে চলে। এখন এই মিনিমাম সদস্য সংখ্যা কত হলে এটা চালানো সম্ভব, সেটা হচ্ছে 10% অফ দ্য হাউস, বা এখানে 1/10 ইউজ করা হয়েছে সাংবিধানিক ভাবে। এটা আমরা আর্টিকেল 100 এর মধ্যে পাবো। 100 নম্বর ধারাতে সংবিধানে বলা আছে যে আমাদের পার্লামেন্টের কোনো একটি হাউস লোকসভার রেসপেক্টে ধরলেও সেখানে 1/10, রাজ্যসভার রেসপেক্টে সেখানে 1/10 মেম্বার, যার মধ্যে প্রিসাইডিং অফিসার ইনক্লুডেড। এটাই হচ্ছে স্ট্রেংথ অফ দ্য মিনিমাম স্ট্রেংথ অফ দ্য হাউস, যেটাকে আমরা কোরাম বলে ইন্ডিকেট করছি। এই মিনিমাম স্ট্রেংথ অফ দ্য হাউস যদি না থাকে, ল্যাক অফ কোরাম থাকে, সেই ল্যাক অফ কোরামের রেসপেক্টে প্রিসাইডিং অফিসার সেই দিনের জন্য কিন্তু মিটিং মুলতুবি করে দেবে, অ্যাডজার্নমেন্ট করে দেবে, অ্যাডজার্নমেন্ট ফর দ্য ডে বলে উল্লেখ করবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, তাহলে অ্যাডজার্নমেন্ট টার্মটার অর্থ হচ্ছে মুলতুবি। আর এই অ্যাডজার্নমেন্ট সাইন ডায়ও হয়, মানে অ্যাডজার্নমেন্ট যেমন ফর দ্য ডে হয়, অ্যাডজার্নমেন্ট ফর 1 আওয়ার হয়, অ্যাডজার্নমেন্ট ফর 30 মিনিটস হয়। যেটাই উল্লেখ করে দেবে তার রেসপেক্টে অ্যাডজার্নমেন্ট কতক্ষণ সেটা বোঝা যাবে। কিন্তু যখনই অ্যাডজার্নমেন্ট সাইন ডাই এই টার্মটা ইউজ করবে, অ্যাডজার্নমেন্ট সাইন ডাই, SINEDI, তাহলে এটা মানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য মিটিং বন্ধ থাকা। আমাদের করোনা পিরিয়ডে 2020 সালের দিকে আমরা দেখবো যে সেখানে কিন্তু ওরকম করে অ্যাডজার্নমেন্ট সাইন ডাই ডিক্লেয়ার করে অনির্দিষ্টকালের জন্য সেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেইটা হচ্ছে অ্যাডজার্নমেন্ট সাইন ডাই এক্সাম্পল। খুব ভালো। চলে আসবো নেক্সট পোর্শনে, মধ্যবর্তী নির্বাচন। আমরা মিড টার্ম ইলেকশন বলি, দুরকম হয়, একটা হচ্ছে উপনির্বাচন হয়, দেখবে বাই ইলেকশন। বিভিন্ন তোমাদের এলাকার কোনো MLA বা এমপির পোস্ট বা কোনো পঞ্চায়েতের বা কোনো মিউনিসিপ্যালিটির কোনো সিট যদি কখনো ভ্যাকেন্ট হয়, তখন ওখানে বাই ইলেকশন বা উপনির্বাচন হয়। এই উপনির্বাচন হচ্ছে একটা বা দুটো বা পাঁচটা বা 10টা এরকম সিটের ভ্যাকেন্সি হলে তখন একসঙ্গে সেটা হতে পারে, সাধারণত ইন্ডিভিজুয়ালি হয়। আর যখন মিড টার্ম ইলেকশন বলবে তার মানে জানবে পুরো হাউসটা নির্বাচন হচ্ছে। তাহলে প্রথমত মিড টার্ম ইলেকশন রিলেটেড উইথ জেনারেল ইলেকশন। কিরকম জেনারেল ইলেকশন? আইদার বিধানসভা ইলেকশন অর লোকসভা ইলেকশন। তো কার্যকালের আগে যদি বিধানসভা ডিজলভ হয়ে যায় বা কার্যকালের আগে যদি লোকসভা ডিজলভ হয়ে যায়, তখনই একমাত্র মধ্যবর্তী নির্বাচন হতে পারে। তার মানে উদাহরণস্বরূপ আজকে যদি আমাদের ভারতবর্ষের লোকসভা সাডেনলি ডিজলভ হয়ে যায়, তাহলে লোকসভার পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে, কিন্তু লোকসভা নির্বাচন 2029-এ না হয় কি হবে, তাহলে এই 2025 সালে আবার নতুন করে নির্বাচন হচ্ছে, তাহলে ওটাকে আমরা মিড টার্ম ইলেকশন বলবো। কিন্তু আমার এলাকার একজন MP বা MLA এর পোস্ট ভ্যাকেন্ট হয়েছে, তাতে নির্বাচন হবে একটা সিটের, সেটাকে কিন্তু উপনির্বাচন বা বাই ইলেকশন বলবো। সো ওটা এখানে ইন্ডিকেট করা আছে সুন্দর করে। নেক্সট চলে আসবো বিরোধী দলের নেতা। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, মনে রাখবে আমাদের পার্লামেন্টে যে ক্যাবিনেট মন্ত্রী থাকে, সেই ক্যাবিনেট মন্ত্রীদের মতোই স্টেটাস এবং সুযোগ সুবিধা ভোগ করেন বিরোধী দলের নেতা। বিরোধী দল হতে গেলে অপোজিশন পার্টি থেকে মিনিমাম 10% সিট অকুপাই করতে হয়। তার মানে আমরা যদি এখন বর্তমানে দেখি, আমাদের পার্লামেন্টে NDA জোট হচ্ছে সরকারে রয়েছে, আর ইন্ডিয়া জোট অপোজিশনে রয়েছে। এই ইন্ডিয়া জোটের মধ্যে সব থেকে মেজর পার্টি হচ্ছে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টোটাল যে হাউসের স্ট্রেংথ 543, তার 10% হচ্ছে 55। তাহলে 55 বা তার বেশি যদি তার থাকে, তাহলে সেই রেসপেক্টে তাকে আমরা বিরোধী দল বলে উল্লেখ করব। এবং এক্স্যাক্টলি এখন INC বিরোধী দল হয়ে আছে। তো এইভাবে কিন্তু বিরোধী দলের নেতাকে চুজ করা হয়। ওই দলের যে নেতা বা নেত্রীকে তারা নাম দেবে, যে এই ব্যক্তিকে তারা নেতা করতে চায়, তো সেক্ষেত্রে তাকে বিরোধী দলের নেতা বলা হয়। অর্থাৎ এই মুহূর্তে আমরা রাহুল গান্ধী মহাশয়কে দেখতে পাবো, তিনি হচ্ছেন আমাদের লোকসভার বিরোধী দলের নেতা কংগ্রেসের তরফ থেকে। তো এইভাবে কিন্তু বিরোধী দলের নেতা হওয়ার যে বিষয়, এটা আগে কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না, কিন্তু এটা পরবর্তীকালে আইনি স্বীকৃতি পাওয়া গেছে। 1977 আমরা দেখবো ভারতবর্ষে এটাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে বিরোধী দলের নেতাকে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর মতো স্ট্যাটাস দেওয়া হয়। অর্থাৎ রাহুল গান্ধী মহাশয় কিন্তু ঠিক যেমন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টাররা যেরকম সুযোগ সুবিধা পান, একইভাবে কিন্তু এই বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধীও সেই সুযোগ সুবিধা পান। চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। সংখ্যাগরিষ্ঠতার অর্থ কি? আমাদের পার্লামেন্টে তোমরা জানো, কোনো বিল পাস হওয়া, কোনো প্রস্তাব পাস হতে গেলে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। এবং আমাদের পার্লামেন্টের দুটো হাউসের ক্ষেত্রে সেটা মোটামুটি একই থাকে। এবং এই সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন মনে রাখবে, মনোনীত সদস্য যারা হন তারা কিন্তু যদি কোনো পার্টি জয়েন না করেন, তারা নিউট্রাল মেম্বার হিসেবে থাকেন। বা প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, তিনি নর্মালি কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না। তিনি শুধুমাত্র তখনই ভোট দেন যখন সমান সংখ্যক ভোট দুই পক্ষে পড়ে যাবে, যেটাকে আমরা বলি টাই কন্ডিশন। তাহলে একমাত্র টাই কন্ডিশন হলেই কিন্তু প্রিসাইডিং অফিসার ভোট দেবেন, এবং এই ভোটটাকে আমরা বলবো নির্ণায়ক ভোট।
বাংলায় আমরা বলবো নির্ণায়ক ভোট, ইংরাজিতে বলবো কাস্টিং ভোট। সো এরকম কোশ্চেন দেয় যে প্রিসাইডিং অফিসার কি ভোট দিতে পারেন? সো আনসার শুড বি এরকম যে হ্যাঁ তিনি ভোট দিতে পারেন, শুধুমাত্র তাই হলে তিনি ভোট দেবেন, বা কার কাস্টিং ভোটের পাওয়ার আছে বা কার কাস্টিং ভোট দেওয়ার ক্ষমতা আছে। সো কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা একমাত্র প্রিসাইডিং অফিসারদের রয়েছে। সো এভাবে কোশ্চেন দিতে পারে, বুঝে নিয়ে করবে। এখানে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে আমরা দেখে নেব পার্লামেন্টের মোটামুটি টোটাল 7 রকমের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি একটুখানি টোটালটা ডিসকাস করে দেবো। দেখতেই পাচ্ছ এখানে রাজ্যসভা এবং লোকসভা স্ট্রেংথ ইন্ডিকেট করা হয়েছে, 245 রাজ্যসভা এবং 543 হচ্ছে লোকসভার টোটাল সিটস। এই লোকসভা এবং রাজ্যসভার সিটসের রেসপেক্টে আমরা এবার মেজরিটি বিষয়গুলো দেখব। তার মানে এটা মাথায় রাখতে হবে 543-এর হাফ হচ্ছে 272, এটা আমাদের মাথায় রাখতে হবে, আর 245-এর হাফ হচ্ছে 123। ওকে, চলো এটা কেন লাগবে আমরা একটু আগে বিষয়টাকে পড়লেই বুঝতে পারবে। তাহলে আমাদের পার্লামেন্টের টোটাল মেজরিটি দেখতে পাচ্ছি 7 রকমের। প্রথমত হচ্ছে আমরা ফোকাস করব অ্যাবসলিউট মেজরিটি, সরকার গঠন করার ক্ষেত্রে এই মেজরিটির প্রয়োজন হয়। দ্বিতীয়ত আমরা ফোকাস করব এফেক্টিভ মেজরিটি, যেটা প্রিসাইডিং এবং ভাইস প্রিসাইডিং অফিসারদের হাউস থেকে রিমুভ করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমরা ফোকাস করব সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের এবং রাজ্য আইনসভার মোর দ্যান 70% কাজকর্ম এই মেজরিটি ফলো করে হয়, তাই এটাকে আমরা ওয়ার্কিং মেজরিটি বা ফাংশনাল মেজরিটি বলেও উল্লেখ করে থাকি। আর আমরা দেখব 4 রকমের স্পেশাল মেজরিটি, 249 নম্বর ধারা অনুযায়ী, 368 ক্লজ 1 অনুযায়ী, 368 ক্লজ 2 অনুযায়ী, এবং আমরা দেখব আর্টিকেল 61 অনুযায়ী। তো এভাবে আমাদের পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি টাইপ 1, স্পেশাল মেজরিটি টাইপ 2, স্পেশাল মেজরিটি টাইপ 3 এবং স্পেশাল মেজরিটি টাইপ 4, এই টোটাল 7 রকমের মেজরিটি রয়েছে। তাহলে প্রথমে আমরা ফোকাস করতে পারি অ্যাবসলিউট মেজরিটির উপর। এখানে প্রত্যেকটাই বাংলায় দেওয়া আছে ইন্ডিকেট করে, দেখে নেবে তোমরা। অ্যাবসলিউট মেজরিটি বলছে আমাদের কোন একটি হাউসে, অবশ্যই লোয়ার হাউসের কথাই বলা হবে, যেহেতু আমাদের কেন্দ্র সরকার গঠন হোক বা রাজ্য সরকার, দুটোই লোয়ার হাউসের স্ট্রেংথের রেসপেক্টে হয়। তাহলে লোয়ার হাউসের মানে লোকসভার ক্ষেত্রে যদি চিন্তা করি, লোকসভার টোটাল যে স্ট্রেংথ তার অর্ধেকের বেশি সাপোর্ট পেলেই কিন্তু সরকার গড়া সম্ভব হয়। তাহলে এখানে কিন্তু কতগুলো সিটের ভোট হয়নি এসব দেখা হবে না, মানে হতেই পারে যে লোকসভায় 543টা তো সিট, তো তার মধ্যে 13টা সিটে ভোট হলো না, যেমন হয়েছিল 17 লোকসভাতে ভেলোর সিটটা নির্বাচন হয়নি, প্রচুর টাকা পয়সা ইলেকশন কমিশন সেখানে ধরা পাকড় করে এবং তারপরে ভেলোর সিটের নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়। এরকম করে যদি 13টা সিটের নির্বাচন স্থগিত করে তাহলে টোটাল স্ট্রেংথ কত? 530 হয়ে গেল। টোটাল লোকসভা নির্বাচন হচ্ছে 530টা, বাকি 13টার ভোট হয়নি। কিন্তু তাই বলে এই ইকুয়েশনটা চেঞ্জ হবে না, অ্যাবসলিউট মেজরিটি সেখানেও কিন্তু টোটাল স্ট্রেংথ 543, তার অর্ধেকের বেশি, মানে ওখানেও সেই একইভাবে 272কে ইন্ডিকেট করতে হবে। সো এভাবে আমাদের কেন্দ্রীয় সরকার গঠন হয়। আমরা একইভাবে রাজ্যের সরকার গঠনের ক্ষেত্রেও সেই একই ইকুয়েশন চিন্তা করব। আমাদের পশ্চিমবঙ্গে 294, এই 294 মধ্যে 148 যদি কেউ অকুপাই করে তাহলে কিন্তু সেটা হচ্ছে বিট করা সম্ভব, আমাদের স্টেট গভর্নমেন্ট ফর্মেশন করা সম্ভব। সো এখানে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো, 543 তার হাফ প্লাস 1 দ্যাট ইজ 272, এবং এটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্মেশন করার পদ্ধতি। এবং কতগুলো সিটের ভ্যাকেন্সি এখানে কিন্তু ধর্তব্যের মধ্যে পড়বে না। চলে আসবো নেক্সট ওয়ান, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বা আমরা এটাকে অ্যাবসলিউট মেজরিটিতে, ওটা বাংলাটা এখানে দেওয়া আছে, পড়ে নেবে। এফেক্টিভ মেজরিটিতে ফোকাস করব। এফেক্টিভ মেজরিটির ক্ষেত্রে কি বলছে? বলছে প্রথমে এফেক্টিভ স্ট্রেংথ বার করো না হাউসের। কি করে বার করব? কোন একটা হাউসের রেসপেক্টে তার কতগুলো সিটে ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে, সেটাকে যদি তুমি মাইনাস করো তাহলে তুমি এফেক্টিভ স্ট্রেংথ পেয়ে যাবে। তার মানে যদি আমি ধরি যে আমাদের রাজ্যসভার 245টা সিট, তার মধ্যে 45 জন এমপি 6 বছর কার্যকাল হওয়ার কারণে এই বছর রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে 45টা সিট ভ্যাকেন্ট আছে। ঠিক এই মুহূর্তে দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে বা ওখানকার ভাইস প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে রিমুভাল রেজলিউশন উত্থাপিত হলো, সেক্ষেত্রে কিন্তু আর ওই 45টা সিটের বিষয়টাকে ধর্তব্যে রাখা হবে না, কারণ ওরা এই মুহূর্তে সিটগুলো ভ্যাকেন্ট। সেক্ষেত্রে 200 রেসপেক্টে কিন্তু আমাকে অর্ধেকের বেশি সাপোর্ট নিয়ে বিষয়টাকে পাস করাতে হবে। এই জন্য সংবিধানে এটাকে অল দা দেন মেম্বার্স বলে উল্লেখ করা হয়েছে। সো এটাকে আমরা কি বলবো? সংবিধান অনুযায়ী অল দা দেন মেম্বার্স। এই অল দা দেন মেম্বার্স মানে সেই সময় কত মেম্বার আছে তার রেসপেক্টে করতে হবে। সো সেই হিসাবে আমরা কি দেখবো? এই ইকুয়েশনে 101 মানে সাপোর্ট পেলেই কিন্তু ওই পার্টিকুলার অল দা দেন মেম্বার্স এর মাধ্যমে পাস হওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে কি কি হয় দেখো, এখানে লিখে দিয়েছি। রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট এভাবেই পাস করতে হয়। এছাড়াও স্পিকার, ডেপুটি স্পিকারকে রিমুভ লোকসভার বা বিধানসভার, এবং ডেপুটি চেয়ারম্যান ইন রাজ্যসভা সেটাও কিন্তু রিমুভাল এই পদ্ধতি ফলো করেই হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল এফেক্টিভ মেজরিটি প্রসেস। চলে আসবো আমরা নেক্সট
কার্যকরী সংখ্যাগরিষ্ঠতার পরে হচ্ছে ফোকাস করব সিম্পল মেজরিটি বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। সিম্পল মেজরিটির ক্ষেত্রে আমরা দেখব সেখানে পার্লামেন্টারি প্রসেস হচ্ছে প্রথমে টোটাল মেম্বারসের অ্যাটলিস্ট হাফ অফ দ্য মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে, ভোট দিতে হবে। তাহলে অন্ততপক্ষে অর্ধেক সদস্যকে উপস্থিত এবং ভোটদান করা এবং তার রেসপেক্টে মোর দ্যান হাফের সাপোর্ট, দিস ইজ কল্ড সিম্পল মেজরিটি। তাহলে সিম্পল মেজরিটি কিন্তু একটা সিম্পল নয়। প্রথমে তো অর্ধেক মেম্বার মানে লোকসভার ক্ষেত্রে কত চিন্তা করবো একটু আমি বলেছিলাম মনে রাখতে, লোকসভার ক্ষেত্রে 272। 272-এর মধ্যে যদি এখানে 300 জন মেম্বার প্রেজেন্ট থাকে আর যদি ভোট 270 জন দেয়, এটা কিন্তু হবে না, কারণ 272 মিনিমাম লাগবে। তাই যদি এরকম হয় 400 জন মেম্বার প্রেজেন্ট হয়েছে আর ভোট দিয়েছে হচ্ছে 300 জন মেম্বার, এটা হবে। এবার এটা যদি সিম্পল মেজরিটিতে পাস করতে হয় কত হবে, 300 জন মেম্বার প্রেজেন্টও হয়েছে ভোটও দিয়েছে, তাই 300 রেসপেক্টে অর্ধেকের বেশি বলতে 151 সাপোর্টে এটা পাস করা যাবে। তো এইভাবে এখানে ইকুয়েশন দেওয়া আছে 245 এর রেসপেক্টে, রাজ্যসভার রেসপেক্টে, যে এটা হচ্ছে 245 এর রেসপেক্টে হচ্ছে হাফের প্রথমে মিনিমাম অর্ধেক মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে, ভোট দিতে হবে এবং তার রেসপেক্টে অর্ধেকের বেশি সাপোর্ট, এটাই হচ্ছে সিম্পল মেজরিটি প্রসেস। সিম্পল মেজরিটির মাধ্যমে কি কি হয়, প্রচুর কার্যক্রম হয় আমাদের পার্লামেন্টে। বলেছিলাম যে মোর দ্যান 50% ম্যাটার্স কিন্তু এভাবেই সংশোধিত হয় বা এইভাবেই চেঞ্জেস হয়। যেরকম এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি দেখো, অর্ডিনারি বিল পাস হওয়া, মানি বিল পাস হওয়া, ফাইন্যান্স বিল পাস হওয়া, নো কনফিডেন্স মোশন পাস হওয়া, অ্যাডজার্নমেন্ট মোশন পাস হওয়া, সেন্সার মোশন পাস হওয়া, কনফিডেন্স মোশন পাস হওয়া, ভাইস প্রেসিডেন্টের রিমুভালের অ্যাপ্রুভাল নেওয়া লোকসভাতে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অ্যাপ্রুভাল, স্টেট এমার্জেন্সি অ্যাপ্রুভাল, ইলেকশন অফ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, স্টেট লেজিসলেচার স্পিকার ডেপুটি স্পিকার ইলেকশন, অ্যামেন্ডমেন্ট বিল রাজ্য আইনসভা থেকে যখন পাস করাতে হয় তখন, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো সিম্পল মেজরিটি প্রসেস ফলো হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্টের সিংহভাগ বিষয়কে অ্যামেন্ড করা হয়, তাই এটাকে কিন্তু আমরা বলবো ফাংশনাল মেজরিটি বা ওয়ার্কিং মেজরিটি। চলে আসবো নেক্সট ওয়ান, স্পেশাল মেজরিটি, যার কারণে আমি আগে অলরেডি বলেছি 4টে টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 249 নম্বর ধারাকে ইন্ডিকেট করে, টাইপ 2 368 ক্লজ 1 কে ইন্ডিকেট করে, টাইপ 3 368 ক্লজ 2 কে ফলো করে, আর টাইপ 4 আর্টিকেল 61 কে ফলো করে। তাহলে দেখে নিই, প্রথমে টাইপ 1 বিশেষ সংখ্যাগরিষ্ঠতার কথা আমি বলবো। তাহলে এখানে কি হয়, এখানে প্রথমত সেম টোটাল স্ট্রেংথ চিন্তা করা হয়, টোটাল স্ট্রেংথের রেসপেক্টে কত মেম্বার প্রেজেন্ট হয়েছে, ভোটিং হয়েছে, এটা দেখা হয় যে টোটাল প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তাহলে কোন একটা হাউসের রেসপেক্টে টোটাল প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কত দেখা হয়, যেটাই প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হয়েছে, ধরলাম যে 300 জন প্রেজেন্ট হয়েছে, ভোটও হয়েছে, তাহলে এর রেসপেক্টে এখানে 2/3 সাপোর্ট লাগে। তাহলে এটাই হচ্ছে এখানে স্পেশাল মেজরিটি। তাহলে কত দেখতে পাচ্ছি এখানে, 300 জনের রেসপেক্টে কি হবে, 200 জনের সাপোর্ট লাগবে, তবে এটা পাস হয়ে যাবে। তাহলে এটা কেন কোনো মিনিমাম স্ট্রেংথের কথা বলেনি, এই 249 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টকে পাওয়ার দেয় রাজ্যসভা যাতে সে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে ল বানায়। তাহলে এখানে পার্লামেন্টের বিষয়ে ল বানানোর অথরিটি রাজ্যসভা পার্লামেন্টকে দিচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি রাজ্যের স্বার্থর বিষয়েই পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে। তাই এখানে রাজ্য সরকারের নিজেরই চার্ট যে তারা এই মিটিং এ প্রেজেন্ট থাকবে বা এই ভোটিং এ প্রেজেন্ট থাকবে, তাই এখানে মিনিমাম কত থাকবে এটার কথা এখানে উল্লেখ করা নেই। তাই যেটাই প্রেজেন্ট ভোটিং হবে তার রেসপেক্টে 2/3 সাপোর্ট লাগবে। চলে আসছো আমরা নেক্সট পোর্শনে। তাহলে 249 নম্বর আর্টিকেলের কথা বলা আছে, একবার যদি এরকম করে পার্লামেন্টকে পাওয়ার দেয় সেটা 1 বছরের জন্য ভ্যালিড থাকে, নতুন করে যদি আবার রাজ্য তালিকাভুক্ত বিষয়ে ল বানানোর অধিকার দেয় সেক্ষেত্রে আবার নতুন করে অ্যাপ্রুভাল দিতে হবে। তো এইভাবে 1 বছর করেই এই পাওয়ারটা দেওয়া যায়। চলে আসবো স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 368 ক্লজ 1, এটা ক্লজ 1 এ বলা আছে। এখানে বলছে মৌলিক অধিকার বা ডিপিএসপির মতো বিষয়কে অ্যামেন্ড করার জন্য স্পেশাল মেজরিটি টাইপ 2 ফলো করা হয়। এটা কি আছে, এটা বলছে মিনিমাম হাফ অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হতে হয়, মানে সিম্পল মেজরিটিতে যেমন দেখেছিলাম প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কত হতে হবে, অ্যাটলিস্ট হাফ। যদি এটা হয়ে যায় তাহলে তার রেসপেক্টে যেটাই হয়েছে সেই রেসপেক্টে 2/3 সাপোর্ট লাগবে। তার মানে আমরা যদি আবার সেই একই ইকুয়েশন চিন্তা করি, 400 জন মেম্বার প্রেজেন্ট হয়েছে আর 300 জন মেম্বার ভোট দিয়েছে, তাহলে 300 জন মেম্বার প্রেজেন্টও হয়েছে, ভোট দিয়েছে, তার রেসপেক্টে 2/3 সাপোর্ট, মানে এখানে 200 জনের সাপোর্টেই বিলটা পাস হয়ে যাবে। সো এইভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু অ্যামেন্ডমেন্ট ছাড়াও রাষ্ট্রপতি, আমাদের সুপ্রিম কোর্টের জাজেস, হাইকোর্টের জাজেস, ক্যাগ অফ ইন্ডিয়াকে রিমুভ করা,
আমাদের চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা, এগুলো সব এই প্রসেস ফলো করেই ইমপিচমেন্ট করা হয়। তাহলে রিমুভালের প্রসেস কিন্তু এই দ্বিতীয় পদ্ধতি ফলো করে। তৃতীয় পদ্ধতি কি বলছে? তৃতীয় পদ্ধতি বলছে দ্বিতীয় পদ্ধতিটাকেই ফলো হবে, কিন্তু সেই সঙ্গে শেষে গিয়ে আবার রাজ্য থেকে রেটিফাই করাতে হবে। তাহলে আগেরটা এখানে বলা আছে স্পেশাল মেজরিটির মাধ্যমে কি কি চেঞ্জেস হবে। আমরা তো বললাম ফেডারেলিজমের যেগুলো এফেক্টেড করছে না সেগুলো অ্যামেন্ড করা, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে রিমুভ করা, হাইকোর্টের জাজেসকে রিমুভ করা, ক্যাগ এবং চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা, ন্যাশনাল এমার্জেন্সি অ্যাপ্রুভাল, এগুলো সব স্পেশাল মেজরিটি ফলো করে হয়। আর স্পেশাল মেজরিটি উইথ দি রেটিফিকেশন অফ স্টেটস মানে প্রথমত স্পেশাল মেজরিটি ফলো হতে হবে, স্পেশাল মেজরিটির পরে সেখানে আমরা দেখতে পাবো যে 2/3 মেজরিটির মাধ্যমে যেমন করে পার্লামেন্টে দুটো হাউসে পাস হয়েছে, ঠিক তেমনই এবার রাজ্য আইনসভায় পাস করাতে হবে। সো রাজ্য আইনসভার ক্ষেত্রে কি হবে? সিম্পল মেজরিটি ফলো করতে হবে। তাহলে প্রথমে স্পেশাল মেজরিটিতে পার্লামেন্ট থেকে পাস হলো, তারপরে ওটা রাজ্য আইনসভাগুলোতে সেন্ড করা হবে। অর্ধেক রাজ্য আইনসভা যদি এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে কমপ্লিট হবে। এখানে বলা আছে স্টেট, কিন্তু এই স্টেট মানে কিন্তু স্টেট নয়, স্টেট মানে হচ্ছে স্টেট লেজিসলেচার। ভারতবর্ষের টোটাল স্টেট হচ্ছে 29টা, কিন্তু টোটাল স্টেট লেজিসলেচার কতগুলো? 31টা। তাহলে এখানে কিন্তু স্টেট লেজিসলেচারকে ধরা হবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু আমরা দেখব আমাদের পার্লামেন্টের মেজরিটি প্রসেস চারটে রয়েছে, চারটে পদ্ধতি ফলো করে। সর্বশ্রেষ্ঠ যেটা দেখলাম এটা কিন্তু আমাদের সংবিধানের সেই অ্যামেন্ডমেন্ট গুলোকে করা হয় যেখানে হচ্ছে সেন্টার স্টেট দুটোর কোএক্সিস্ট করছে, সেন্টার স্টেটের রিলেশন রয়েছে, এরকম বিষয়গুলো। চলে আসবো আমরা নেক্সট ওয়ান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটুখানি ফোকাস করা উচিত, সেটা হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের বিষয়। একটুখানি বলে দিই, লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম 25 বছর বয়স লাগে আর ভারতীয় নাগরিকত্ব হতে হয়, মানে ইন্ডিয়ান হতে হয়। রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স আর ইন্ডিয়ান হতে হয়। তাহলে লোকসভার এবং রাজ্যসভার মেম্বার হতে গেলে এই যে মিনিমাম এজের বিষয়, এর রেসপেক্টে আমরা লোকসভাকে কি বলবো? হাউস অফ দি জুনিয়র, আর রাজ্যসভাকে বলবো হাউস অফ দি সিনিয়র। এটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের হাউস, এটা হচ্ছে কনিষ্ঠদের হাউস। আর একটা কি, এখানে লোকসভার মেম্বার এদের স্যালারি এবং রাজ্যসভার মেম্বারদের স্যালারি সব পার্লামেন্ট ঠিক করে দেয়। এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হয়। এবং উভয়ের যে শপথ গ্রহণ সেটা রাষ্ট্রপতি করাবেন, দুই হাউসের মেম্বারদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। প্রিসাইডিং অফিসার লোকসভার ক্ষেত্রে হচ্ছেন যিনি সভা পরিচালনা করেন, তাকে আমরা স্পিকার বা অধ্যক্ষ বলে থাকি, যার কথা আমি একটু আগে বলছিলাম। আর এখানে হচ্ছে চেয়ারম্যান বা সভাপতি, যে সভাপতির পোস্টটা হচ্ছে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি ভোগ করেন, আর্টিকেল 64-এ বলা আছে। উপরাষ্ট্রপতি এবং এদিকে স্পিকার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কে থাকবে? উপাধ্যক্ষ মানে ডেপুটি স্পিকার থাকবে, এদিকে ডেপুটি চেয়ারম্যান থাকবে যদি এরা প্রেজেন্ট না থাকেন। আর এছাড়াও আরো 10 জনের একটা কমিটি বানানো থাকে, যদি স্পিকার ডেপুটি স্পিকার দুজনেই অ্যাবসেন্ট থাকে বা চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান দুজনেই অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে ওই 10 জনের মধ্যে থেকে 1 by 1 সিনিয়র মোস্ট মেম্বার প্রিসাইডিং করবে। এভাবে আমাদের পার্লামেন্টের দুই কক্ষের হাউসদের বিষয় এবং হাউসের মেম্বারদের বিষয়, প্রিসাইডিং অফিসারের বিষয় ইন্ডিকেট করা আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা উচিত যে লোকসভা নির্বাচনের পরে যেহেতু প্রথম দিনের বৈঠকে সবাই নতুন, তাই প্রথম দিনের বৈঠক পরিচালনা করার জন্য একজন সিনিয়র মোস্ট পার্সনকে দায়িত্ব দেওয়া হয় এবং এই সিনিয়র মোস্ট পার্সনকে আমরা বলি প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকারের অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রপতি করেন, সিনিয়র মোস্ট মেম্বার যিনি হাউসে থাকবে তাকেই সেই দায়িত্ব দেওয়া হয়। এভাবে আমরা দেখবো আমাদের পার্লামেন্টের বোথ হাউসের যে বিল পাসের যে প্রসেস তাতে তারা অংশগ্রহণ করে থাকে এবং দুটো হাউসের এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন ছিল, আমরা জেনে নিলাম। সো আমরা একটু দেখে নেব আমাদের পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে। সংসদীয় সরকারি ব্যবস্থা, এখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা উভয়ই এক্সিস্ট থাকে, পার্লামেন্টারি কন্ট্রোল থাকে, মন্ত্রিসভা লোকসভার প্রতি দায়বদ্ধ থাকবে। এখানে অনাস্থা প্রস্তাব ফলো করা হবে। অনাস্থা প্রস্তাব বলতে লোয়ার হাউসে অনাস্থা প্রস্তাব ইন্ট্রোডিউস করার জন্য প্রিসাইডিং অফিসারকে মিনিমাম 50 জন মেম্বার সাপোর্ট মানে রেজ করবে, ডিমান্ড করবে এবং তার রেসপেক্টে ভোটিং করা হবে। সিম্পল মেজরিটির মাধ্যমে যদি অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায় তাহলে কেন্দ্র সরকারকে রিজাইন দিতে হয়। প্রশ্নোত্তর পর্বের সম্পর্কে আমরা জানলাম, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম 1 ঘন্টার বিষয়। 0 আওয়ার সম্পর্কে আমরা জেনেছি, বিশেষ আলোচনা বা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা, অনির্দিষ্ট সময়। সংসদীয় বিভিন্ন কমিটি রয়েছে যার সম্পর্কে আমরা জেনেছি। আমাদের পার্লামেন্টের বিভিন্ন কমিটির মধ্যে অন্যতম হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বাজেট এবং অর্থ বিল খুব গুরুত্বপূর্ণ। অর্থ বিল সম্পর্কে আমাদের সংবিধানে 110 নম্বর ধারায় বলা আছে, বলা হয়েছে একটি বিল, অর্থ বিল, এটা ডিফাইন করে দেবে লোকসভা স্পিকার। তাহলে স্পিকার ক্যান ডিসাইড কি কোন বিলটা অর্থ বিল কোনটা নয়। আর এই অর্থ বিল প্রথমে লোয়ার হাউসে ইন্ট্রোডিউস হয়,
লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করতে গেলে অবশ্যই কার পারমিশন নিতে হবে? প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। প্রেসিডেন্টের পারমিশন না নিয়ে কিন্তু লোয়ার হাউসে এই বিল ইন্ট্রোডিউস করা যায় না। তাহলে ইন্ট্রোডিউস হয়ে গেল, তারপরে এবার বিলটা পাঠানো হয়ে গেল, লোকসভাতে তো পাস হয়ে যাবে কারণ মেজরিটি সরকারের রয়েছে। রাজ্যসভায় এই বিল যাওয়ার পরে অর্থ বিলে রাজ্যসভার রিজেক্ট পাওয়ার এনজয় করে না। আইদার রাজ্যসভাকে বিল পাস করাতে হয় অথবা রাজ্যসভা বিলটাকে আটকে রাখতে পারে। যদি আটকে রাখে তাহলে 14 দিন পরে ধরে নেওয়া হয় রাজ্যসভাতেও বিলটা পাস হয়ে গেছে, অ্যান্ড দেন বিল চলে যাবে প্রেসিডেন্টের কাছে। মানি বিলে প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য থাকে, সো প্রেসিডেন্ট সাইন করে দিলেই বিলটা অ্যাক্ট হয়ে যাবে। অন্যদিকে আমাদের পার্লামেন্টে বিলের বৈশিষ্ট্যের উপর বেস করে এই মানি বিলের আরো কিন্তু ভেরিয়েশন রয়েছে। মানি বিল নিজে যেমন একটা ভেরিয়েশন, তেমন মানি বিলের মধ্যে আমাদের রয়েছে ফাইন্যান্স বিল। দু রকমের ফাইন্যান্স বিল হয়, ফাইন্যান্স বিল টাইপ 1 আর ফাইন্যান্স বিল টাইপ 2, যেগুলো বেসিক্যালি আরবিআই এর গাইডলাইন্স বা সরকারের বিভিন্ন ফাইন্যান্সিয়াল পলিসি সংক্রান্ত বিষয় নিয়ে থাকে। অন্যদিকে আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিল, তাকে আমরা সংবিধান সংশোধনী বিল বলি। যে বিল সম্পর্কে 368 নম্বর ধারায় বলা আছে, ডিটেলসে বলা হয়েছে পার্লামেন্টের যে কোনো পক্ষে এই সংবিধান সংশোধনী বিল ইন্ট্রোডিউস হতে পারে। দুটো হাউস থেকে বিল পাস হলে সেটাও প্রেসিডেন্টের কাছে যাবে। আগে প্রেসিডেন্ট সংশোধনী বিলের ক্ষেত্রে ভেটো পাওয়ার এনজয় করতেন, অর্থাৎ ভেটো মানে তিনি চাইলে রিজেক্ট করতে পারতেন, সম্মতি না করতে পারতেন। 1971 সাল থেকে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কোন রকম সংবিধান সংশোধনী বিলে প্রেসিডেন্টকে সাইন করতে বাধ্য করে দেওয়া হয়েছে। সো এখন কোন সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে যদি যায়, প্রেসিডেন্ট কিন্তু সেটাতে সাইন করতে বাউন্ড থাকবে। অ্যান্ড বাকি থাকলো অর্ডিনারি বিল, যেটা যে কোনো হাউস ইন্ট্রোডিউস করা যায়, একটা হাউসে পাস হলে অন্য হাউসে যাবে, সেখানেও যদি বিলটা রিজেক্টেড হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ডেডলক বিল। আর যদি রিজেক্টেড না হয়ে পাস হয়ে যায় তাহলে চলে যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সাইন করলেই অ্যাক্ট হয়ে যাবে। সো এইভাবে আমাদের কোন একটু অর্ডিনারি বিল পাস হয়। অর্ডিনারি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি 3 রকমের ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারেন। ওকে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে 3 রকমের ভেটো পাওয়ার প্রয়োগ করতে দেখবো। একটা হচ্ছে সাসপেনশন ভেটো, একটা হচ্ছে কোয়ালিফাইড ভেটো, একটা সাসপেনশন ভেটো, একটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, একটা হচ্ছে পকেট ভেটো। কোয়ালিফাইড ভেটো ইন্ডিয়াতে নেই, ওটা ইউএস এর প্রেসিডেন্টের জন্য, আমাদের ইন্ডিয়াতে নেই। তাহলে এগুলোই বলা আছে এখানে। সংসদীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের মধ্যে রিলেশন, প্রাইম মিনিস্টার কোশ্চেন্স টাইম, মন্ত্রীদের পার্লামেন্টে জবাবদিহি করা। শ্যাডো ক্যাবিনেট বিরোধী দলের নেতাকে বলা হয়, শ্যাডো ক্যাবিনেট না, বিরোধী দলকেই শ্যাডো ক্যাবিনেট বলা হয়, আর বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার। সিলেক্ট কমিটি এবং স্ট্যান্ডিং কমিটির কথা আমরা একটু আগে বলেছি। সাপ্লাই মেকানিজম রয়েছে এবং রেজাল্ট হচ্ছে নিয়মিত এবং কঠোর পদ্ধতির মধ্য দিয়ে পার্লামেন্টের বিভিন্ন রকম বিলগুলো পাস হয়। চলে আসবো নেক্সট ওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের কি ব্যবস্থা সেটা একটু দেখে নেব। প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেখানেও রয়েছে। সেখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রেসিডেন্ট একাই নমিনাল এবং রিয়েল পাওয়ার হোল্ডার। সেখানে কংগ্রেশনাল কন্ট্রোল ফিচার্স, অর্থাৎ কার্যনির্বাহী উপর কংগ্রেসের কাছে দায়বদ্ধ নয় কোনোভাবে, মন্ত্রিসভা সেখানে দায়বদ্ধ থাকে না আমাদের লোয়ার হাউসের কাছে বা সেখানকার আইনসভার কাছে, কারণ সেটা পুরোপুরি সেপারেটলি কাজ করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ ফলো করা হয়। মন্টেস্কুর বিখ্যাত নীতি নিশ্চয় মনে আছে তোমাদের, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, তো এটা এখানে ফলো করা হয়। চেকস অ্যান্ড ব্যালেন্স পদ্ধতি এখানে ফলো হয়। সিনেট দ্বারা নিয়োগের অনুমোদন রয়েছে এবং ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট সেটাও রয়েছে ওখানে ইউএসএ তে, এবং কংগ্রেশনাল কমিটি দ্বারা তদন্ত হয় কোনো বিষয়কে, এবং পৃথক শাখা, আলাদা আলাদা শাখা এখানে ইন্ডিকেট করা হয়। কোনো সংমিশ্রণ হয়ে কোনো কাজ করে না। তো সংসদের নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে অনেক বেশি সীমিত। তাহলে আগেরটা আমরা দেখলাম ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে, এবং আমাদের ইউএসএ তে হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। তাহলে কোন সিস্টেমের সঙ্গে ইন্ডিয়ার মিল আছে? তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার মিল আছে আমাদের ইউকের সঙ্গে, অর্থাৎ ব্রিটেনের সঙ্গে। সেখানে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম আর ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেম সেম, যদিও আমাদের ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমে 3টে স্তর আছে যেটা ব্রিটেনে নেই। আর গণপ্রজাতন্ত্র চীন তার সঙ্গে বা কি কম্পারিজন? একদলীয় শাসন ব্যবস্থা রয়েছে আমরা জানি, স্টেট কাউন্সিল প্রেসিডেন্ট এবং এইরকম নেতৃস্থানীয় সেক্টর সেখানে থাকে। লেজিসলেটিভ কন্ট্রোল বলতে ন্যাশনাল পিপলস কংগ্রেস, সেখানে চীনের সর্বোচ্চ সাংবিধানিক সংস্থা, তত্ত্বগতভাবে একমাত্র আইন প্রণেতা, এবং চীনা কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তকে এখানে চূড়ান্ত বলে মনে করা হয়। এনপিসি স্ট্যান্ডিং কমিটি আছে কিন্তু স্বাধীনভাবে কার্যকর হতে পারে না। আইনসভা কার্যনির্বাহীকে নিয়ন্ত্রণের তুলনায় অনেকভাবে কার্যকর নয়, অনেক সেখানে তুলনায় রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করে। আর রেজাল্ট কি? কার্যত সংসদের কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই, পার্টির নিয়ন্ত্রণও এখানে কিন্তু মেন। মেজরিটি অফ পার্লামেন্টের ক্ষেত্রে একবার দেখে নিই। তাহলে সরকার পদ্ধতি সংসদীয় রয়েছে ব্রিটেনে, এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আমেরিকাতে, আর একদলীয় হচ্ছে চায়নাতে। কার্যনির্বাহী দায়বদ্ধ, এখানে দায়বদ্ধ সরকার, এখানেও দায়বদ্ধ সরকার, এখানে স্বাধীন, এবং এখানে পার্টি নির্ভর।
সংসদীয় নিয়ন্ত্রণ এখানে শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী, মানে সীমিত এখানে নামমাত্র। আর বাস্তব দৃষ্টিকোণ কার্যকর এবং নিয়মিত অতীত এবং প্রথা নির্ভর, এটা হচ্ছে আদালত প্রথা, এটা হচ্ছে আলাদা শাখা এবং আলাদা পার্টি নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো এই হচ্ছে আমাদের টোটাল মেজরিটিজ অফ পার্লামেন্টের সঙ্গে সঙ্গে রিলেটেড অন্যান্য পয়েন্টগুলো দেখে নিলাম আমরা। স্পেশাল মেজরিটি অ্যাজ পার আর্টিকেল এগুলো তো দেখলাম আমরা স্পেশাল মেজরিটি বিষয়। এবার চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ মামলাগুলোতে। আমি আগেই বলেছিলাম গুরুত্বপূর্ণ কিছু মামলা আমরা জেনে নেব। আমাদের পার্লামেন্টের ল মেকিং পাওয়ার নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে জুডিশিয়ারির প্রচুর ঝামেলা, এবং সেই ঝামেলায় একটা দেখবো পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। 1973 সালে এই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় যে পার্লামেন্টের সংবিধান সংশোধনের সমস্ত ক্ষমতা থাকছে এক্সেপ্ট বেসিক স্ট্রাকচার, তাই মৌলিক কাঠামো বাদে সংবিধানের যে কোনো জায়গায় অ্যামেন্ড করার ক্ষমতা পার্লামেন্টকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং তার রেসপেক্টে আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কনসেপ্টটা তৈরি হচ্ছে, যে বলে যে প্রত্যেকটা সংবিধানের কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যকে কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না। এবং সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা দেশের যে বেসিক ফিচার, লাইক আমাদের ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, 3টে স্তর রয়েছে পার্লামেন্টারি সিস্টেম আমাদের, সেই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য এবং সেই সঙ্গে স্থানীয় স্তরে 3টে স্তরে আমাদের কি আছে, ত্রিস্তরীয় পার্লামেন্টারি সিস্টেম। তাহলে এগুলো হচ্ছে সব বেসিক ফিচার্স, বা ডিফারেন্ট কাইন্ড অফ ফেডারেল সিস্টেম, সেটা আমাদের ভারতবর্ষের একটা ইউনিক ফিচার। সো এরকম ভাবে বেসিক স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে হ্যাম্পার করা যাবে না। So this case established the basic structure doctrine which protects fundamental features like democracy or secularism, political secularism, judicial independence, etc. তো এই হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী মামলা। চলে আসবো নেক্সট ওয়ান, ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস, 1975 সালের মামলা। এখানে পার্লামেন্ট রেসপেক্টিভ অ্যামেন্ডমেন্টস নিয়ে প্রশ্ন তোলে, সুপ্রিম কোর্ট স্টাক ডাউন করে দেয় ক্লজ 4 অফ দ্য 39 অ্যামেন্ডমেন্ট। এটা বেসিক্যালি আমাদের ইলেকশন অফ দি প্রাইম মিনিস্টার অ্যান্ড স্পিকারের নিয়ে কোন রকম প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নিয়েছিল। সো আমরা দেখবো ওই বিষয় নিয়ে কিন্তু এখানে রাজনারায়ণ কেস হয়। নেক্সট চলে আসবো আমরা মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, গুরুত্বপূর্ণ মামলা 1978 সালের। এখানে পার্লামেন্টের ল মেকিং পাওয়ারের ক্ষেত্রে জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল চেকিং করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখবো এই মামলা হচ্ছে সেই মামলা যেখানে আমরা ফান্ডামেন্টাল রাইটে পড়েছি, যেখানে রাইট টু গো অ্যাব্রডকে সংবিধানের অন্তর্ভুক্ত বা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বলে ডিক্লেয়ার করা হয়। এছাড়া আমরা দেখবো আর্টিকেল 21 এর স্কোপ যেমন বৃদ্ধি করেছে, সেরকমই পার্লামেন্ট এর মাধ্যমে কিছু বেসিক রিজনেবল কনসেপ্ট এবং প্রসেসকে ইন্ডিকেট করা হয়েছে, যা কিনা জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল কে ইন্ডিকেট করে। চলে আসবো নেক্সট ওয়ান, বাংলা লেখা আছে নিচে, মিনার্ভা মিল কেস 1980। এই মামলায় পার্লামেন্টারি সুপ্রিমেসি ওভার জুডিশিয়াল রিভিউ, দ্য সুপ্রিম কোর্ট স্টাক ডাউন দ্য ক্লজেস অফ 42 অ্যামেন্ডমেন্ট। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন ক্লজ যুক্ত হয়েছিল, যেটাকে কিন্তু এখানে পুরোপুরি বলা হচ্ছে যে আমাদের পার্লামেন্টের সেই পাওয়ার নেই যে সেই মৌলিক অধিকারকে, আমাদের ডিপিএসপি থেকে মৌলিক অধিকারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। সেখানে দুটোর মধ্যে গুড ব্যালেন্স থাকবে, এবং জুডিশিয়াল রিভিউর বিষয়টাকেও আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। সো কোনোভাবে বেসিক স্ট্রাকচার যদি লঙ্ঘন না করতে হয়, তাহলে অবশ্যই তাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস গুলো রয়েছে সেটাকে কোনোভাবে হ্যাম্পার করা যাবে না। সো এই হচ্ছে আমাদের সংসদীয় কন্ট্রোল ওভার দ্য জুডিশিয়ারি। নাও কিয়োটো হোলোহান কেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস ইন্ডিয়ান জুডিশিয়ারিতে। কি দেখতে পাচ্ছ, 1992 সালের এই মামলা বেসিক্যালি অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট নামে পরিচিত। তোমরা জানো আমাদের ভারতের পার্লামেন্টে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন ফলো করা হয়, এবং দলত্যাগ বিরোধী আইন বলে যে আমরা যে ব্যক্তিকে ইলেক্ট করলাম এমপি বা এমএলএ হিসেবে, সেই ব্যক্তি ইলেক্টেড হওয়ার পরে সে নিজের দল ছেড়ে অন্য একটা দলে জয়েন করলো, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কি আর এমপি বা এমএলএ পোস্টে রাখা উচিত? উচিত নয়, একদম ঠিক বলেছে। তো সেই উচিত নয়, সেই কনসেপ্টটাই এই অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের মাধ্যমে ফলপ্রসূ হয়। কিভাবে? আমাদের ভারতবর্ষে কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কেউ যদি স্বেচ্ছায় নিজের দল পরিত্যাগ করে বা সে যদি দলীয় নির্দেশকে অমান্য করে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিসে, তাহলে এটা প্রমাণিত হয় যে সেই ব্যক্তি নিজের দলের সে কিন্তু বিষয়গুলোকে সে ফলো করছে না। আর তার রেসপেক্টে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি পার্লামেন্টের কোনো হাউসের বা রাজ্যের ক্ষেত্রে একই রকম ভাবে কোনো একটি হাউসের অন্য কোনো একজন সদস্য প্রিসাইডিং অফিসারের কাছে এই ডিমান্ড করে যে অমুক ব্যক্তি তিনি এই দলীয় নির্দেশ অমান্য করেছেন বা তিনি স্বেচ্ছায় দল ত্যাগ করেছেন, এবং সেটা যদি প্রিসাইডিং অফিসার এনকোয়ারি করে দেখেন যে হ্যাঁ সত্যি, তাহলে প্রিসাইডিং অফিসার সিদ্ধান্ত নিতে পারেন যে তাকে তিনি ডিসকোয়ালিফাই করবেন কিনা। এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কনসাল্ট করে তিনি এই সিদ্ধান্ত কার্যকরী করেন। এখন তোমাদের অনেক সময় মনে হতে পারে যে যে দলের ব্যক্তি
এরকম করলো, এরকম অনেক এক্সাম্পল আমাদের রাজ্যের বিধানসভায় বা আমরা লোকসভাতে দেখতে পাবো, কিন্তু তাদের তো কখনো সদস্যপদ বাতিল হয় না। অনেক সময় এটা হয় না, ঠিকই বলেছো, এবং এই যে হয় না এটা নিয়েই মামলা। এবং এখানে সুপ্রিম কোর্ট বলে দেয়, এতদিন পর্যন্ত 1992 সাল পর্যন্ত এটা মনে করা হতো যে যতক্ষণ অব্দি না প্রিসাইডিং অফিসার সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ মানে এই বিষয়টাকে কোনোভাবেই জুডিশিয়ারির আন্ডারে আনা যাবে না। কিন্তু এই মামলা বলে দিল যে না, যতক্ষণ অব্দি ডিসিশন না নিচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না, ততক্ষণ জুডিশিয়ারির সঙ্গে আমাদের পার্লামেন্টের যে কোনো হাউসের প্রিসাইডিং অফিসারের যে স্টেটাস সেটা সিমিলার। ফলে কেউ কাউকে অর্ডার করতে পারে না, মানে হাইকোর্টের যে চিফ জাস্টিস তিনি যে স্পিকারকে অর্ডার করবেন সেই অথরিটি তার নেই। তাই এক্ষেত্রে তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আফটার টেকিং ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পরে কাউকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার পরে তিনি সেই বিষয়টাকে নিয়ে এনকোয়ারি করতে পারেন। তো এভাবে কিন্তু ইচ্ছাকৃত ডিলে করার যে বিষয় আমরা একটা পাবো, যেখানে বারবার প্রত্যেকটা হাউসের ক্ষেত্রেই প্রিসাইডিং অফিসার ইচ্ছাকৃতভাবে ডিলে করে। কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কোনো মেম্বার রুলিং পার্টিতেই শিফট করে এবং রুলিং পার্টির মেজরিটির উপর বেস করে প্রিসাইডিং অফিসার ইলেক্টেড হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এখানে রুলিং পার্টির একটা কন্ট্রোলিং থাকে এবং সেটার রেসপেক্টে অনেক সময় কোনো একটা মেম্বার নিজের দল ত্যাগ করে যখন রুলিং পার্টিতে শিফট করে ইচ্ছাকৃতভাবে তার যে ডিসকোয়ালিফিকেশন করা এটাকে পেন্ডিং করে দেওয়া হয়। এটা নিয়ে মামলা করা যায় না, এটা কিয়োটো হলোহান কেস স্পষ্টীকরণ করে দেয়। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, এসআর বোমাই কেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস আমাদের ইন্ডিয়ান ফেডারেশন সিস্টেমে। 1994 সালের এই মামলা স্পষ্টীকরণ করে দেয় যে 356 নম্বর ধারার মাধ্যমে রাজ্যে যে জরুরি অবস্থা জারি এখন থেকে যদি হয় তাহলে আমি সেই রাষ্ট্রপতির শাসনকে কিন্তু চেক আউট করব। যদি আমার মনে হয় যে কোনোভাবে এখানে ম্যাল প্র্যাকটিস হয়েছে, কোনোভাবে খারাপ ইন্টেনশনের জন্য কোনো একটা স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছে, তাহলে কিন্তু আমি তৎক্ষণাৎ ওই জুডিশিয়াল রিভিউয়ের থ্রু দিয়ে যে কার্যকরী হয়েছে, যে স্টেটের সরকারকে বাতিল করা হয়েছে, ওই সরকারকে পুনরায় ফিরিয়ে আনবো। এবং এখানে এটা বলে দেওয়া হয় যে কেন্দ্র সরকার সে তার যে অথরিটি আছে সংবিধানে সেইটুকুই সেই ক্ষমতা ভোগ করবে, সে তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু করবে না। ঠিক একইভাবে পার্লামেন্টের যে ক্ষমতা সেই ক্ষমতার থ্রু দিয়ে সে কাজ করবে, সেই ক্ষমতার সে অপব্যবহার করবে না। সো এই হচ্ছে আমাদের টোটাল সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা। চলে আসবো জয়া বচ্চনের সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ মামলা, 2006 সালের এই মামলা, যেখানে জয়া বচ্চন বেসিক্যালি অফিস অফ প্রফিটের মধ্যে পড়েন কিনা, কারণ তিনি একই সঙ্গে উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ডের বা ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তো আমরা জানি যে পার্লামেন্টে কোনো একজন মেম্বার তিনি একই সঙ্গে কোনো অফিস অফ প্রফিট মানে অন্য কোনো লাভজনক সরকারি পোস্টে থাকতে পারেন না। তো এইভাবে উত্তরপ্রদেশের তিনি যে ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান, যেটা একটা সরকারি পোস্ট এবং যেখান থেকে স্যালারি পাওয়া যায়, তাহলে এই পোস্টটা কি অফিস অফ প্রফিটকে ভায়োলেট করলো, সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবং সুপ্রিম কোর্ট স্পষ্টীকরণ করে দেয় যে অবশ্যই এটা ভায়োলেট করলো। তো জয়া বচ্চনকে দ্রুত তার ওই চেয়ারপারসনের পোস্ট ছাড়তে হবে, অথবা তার এই মেম্বারশিপ মানে পার্লামেন্টের মেম্বারশিপ কিন্তু বাতিল হয়ে যাবে। তো এরপরে আমরা দেখবো সেখানে কিন্তু চেয়ারম্যানের পোস্ট তাকে ছাড়তে হয়। সো এটা কিন্তু ডিফাইন করে দেয় অফিস অফ প্রফিটের মধ্যে চেয়ারম্যান অফ ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল ইনক্লুড না ইনক্লুড নয়। চলে আসবো রাজা রামপাল ভার্সেস অনারেবল স্পিকার, লোকসভা, 2007 সালের মামলা। এখানে পার্লামেন্টারি প্রিভিলেজ নিয়ে প্রশ্ন ওঠে। তো সুপ্রিম কোর্ট বলে যায় যে পার্লামেন্টারি প্রিভিলেজের বিষয়টাও কিন্তু জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ে। সো পার্লামেন্টারি প্রিভিলেজ কি আলটিমেটলি তো কোনো একটা প্রভিশনের মধ্যেই পড়ছে, তাহলে সেটা যদি সাংবিধানিক কোনো প্রভিশনের মধ্যে পড়ে তাহলে সেই বিষয়টাকে ব্যাখ্যা করে দেওয়ার ক্ষমতাও জুডিশিয়ারি থাকবে। তাই জুডিশিয়ারি অবশ্যই জুডিশিয়াল আমাদের যে পার্লামেন্টারি প্রিভিলেজ সেগুলোকে চেক আউট করতে পারবে, সেগুলোকে দেখতে পারবে যে প্রত্যেকটা প্রিভিলেজ সেটা সাংবিধানিকভাবে সঠিক না সঠিক নয়, জনস্বার্থের জন্য ঠিক না ঠিক নয়, মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে না করছে না, এগুলোকে চেক আউট করতে পারে। সো এখানে এইভাবেই কিন্তু ডিক্লেয়ার দ্যাট এক্সপালশন অফ এমপিস ইন দ্য 2005 ক্যাশ ফর কোয়ারি স্ক্যাম ওয়াজ ভ্যালিড, এবং এইভাবেই কিন্তু পার্লামেন্ট তার যে রাইট টু আপহোল্ড ইটস ইন্টিগ্রিটি এটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারে। চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, 2013 সালের মামলা। এখানে ডিসকোয়ালিফিকেশন অফ কনভিক্টেড এমপিস এন্ড এমএলএস তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তাই নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট বলে দেয় যে যদি কোনো মেম্বার এমএলএ বা এমপি কোনোভাবে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য তাকে কনভিক্টেড করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে 2 বছর বা তার বেশির জন্য যদি সে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য কনভিক্টেড হয়, সঙ্গে সঙ্গে তার এমএলএ বা এমপি পোস্টের জন্য তিনি কিন্তু আর এক্সিস্ট থাকবেন না, তাকে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। সো এভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নির্বাচন আমাদের পার্লামেন্ট থেকে বা রাজ্য আইনসভা থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে পলিটিক্সকে ডিক্রিমিনালাইজ করে দেওয়ার একটা প্রসেস নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কল্পনা মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, 2018 সালের মামলা।
এখানে আমরা দেখবো যে ইউজ অফ পার্লামেন্টারি কমিটি রিপোর্টস ইন কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট রিপোর্টস অফ পার্লামেন্টারি কমিটি ক্যান বি ইউজড অ্যাজ এভিডেন্স। অর্থাৎ পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি থাকে তারা তো বিভিন্ন রিপোর্ট সাবমিট করে, এই রিপোর্ট গুলো কি কেউ এভিডেন্স হিসেবে ইউজ করা যায়? কারণ আরটিআই আমাদের 2005 সালে আরটিআই অ্যাক্ট তৈরি হয়েছে, তাহলে তথ্য জানার অধিকারের থ্রু দিয়ে কেউ যদি এরকম ডিমান্ড করে যে এটা যেহেতু পার্লামেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত, আর পার্লামেন্ট মানে কি সেটা পাবলিক অ্যাফেয়ার্স, তাহলে পাবলিক ম্যাটার্স গুলো অবশ্যই আরটিআই এর আন্ডারে ঢোকা উচিত। তার রেসপেক্টে সুপ্রিম কোর্ট বলে অবশ্যই এটাকে আমরা কোনো মামলায় এভিডেন্স হিসেবে ইউজ করতে পারি, কারণ পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট বা যে ডকুমেন্ট সেগুলো সবই পাবলিক ম্যাটার, সরকারি নথি। তাই সরকারি নথিকে আর 5টা ক্ষেত্রে যেমন ইউজ করা যায়, এই মামলার কোনো কোর্টের মামলার ক্ষেত্রেও এই এভিডেন্সকে ইউজ করা যায়, এটা ভ্যালিড এই বলে ডিক্লেয়ার করে। সো এই হচ্ছে আমাদের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো। এরপরে আমাদের রিসেন্টলি তোমরা জানো আমাদের পার্লামেন্টের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর পরিবর্তন ঘটেছে। তো সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন আমরা দেখলাম যে বিভিন্ন স্টেটের পিজিটি পরীক্ষা দিচ্ছে, নেটে সেটে পরীক্ষা দিচ্ছে কোশ্চেনটা, তো সেটা আমরা একটু ইন্ডিকেট করে দিয়েছি আমি যে পার্লামেন্টের আমাদের নতুন যে পার্লামেন্ট সেটা কবে কোন ডেটে ডিক্লেয়ার হয়েছে। তো 28শে মে 2023 থেকে এটাকে ইনগ্রেশন করা হয়েছে, নরেন্দ্র মোদী থ্রু দিয়ে ইনগ্রেশন হয়েছে। সো এটা হচ্ছে পার্ট অফ দ্য সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট রয়েছে দিল্লিতে, তারই অংশ হিসেবে এই ডেভেলপমেন্টটা হয়েছে। এটা একদম আগের পার্লামেন্টারি বিল্ডিং এর পাশেই রয়েছে, ট্রায়াঙ্গুলার শেপ দেখতেই পাচ্ছ, এবং দেখেওছো তোমরা টোটাল 888টা সিটের ক্যাপাসিটি এই মুহূর্তে লোকসভার ক্ষেত্রে। কারণ বর্তমানে লোকসভার স্ট্রেংথ যেটা রয়েছে এটা কিন্তু 2026-এর পর চেঞ্জ হওয়ার কথা, তো সেক্ষেত্রে এটা আগে থেকে অনেকটা বাড়িয়ে রাখা হয়েছে। রাজ্যসভার স্ট্রেংথ তো বাড়ানো হয়েছে, 384 করা হয়েছে, এবং টোটাল জয়েন্ট সেশন যখন হবে 1272-এর বেশি সিট সেখানে রাখা আছে, দুটো হাউস যদি একসঙ্গে বসে যাতে কোনো সমস্যা না হয়। অ্যান্ড টেকনোলজি এনাবেল, তো অবভিয়াসলি এখানে আর্থকোয়েক রেজিস্ট্যান্স অ্যান্ড গ্রিন বিল্ডিং অ্যান্ড সিকিউরিটি দিক থেকে অনেক আপগ্রেডেড। কারণ লাস্ট টাইম আমরা দেখবো যে পুরনো পার্লামেন্ট বিল্ডিং এ একবার টেররিস্টিক্যাল অ্যাটাক হয়েছে, আর কয়েকবার বাইরের লোকজন জোর করে ঢোকার চেষ্টা করেছে, ব্ল্যাক পতাকা দেখানো হয়েছে, তো এটসেট্রা হয়েছে। তো এক্ষেত্রে অনেক বেশি এটা সিকিউরিটির দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স। চলে আসবো নেক্সট ওয়ান, পুরনো পার্লামেন্টের বিল্ডিং সম্পর্কে একটুখানি করে দেওয়া উচিত। সেটা হচ্ছে পুরনো পার্লামেন্টের বিল্ডিংটা হচ্ছে সংসদ মার্গে রয়েছে। 1927 সালে এটা ইনগ্রেশন হয়েছিল। ব্রিটিশ আর্কিটেকচার স্যার এডুইন লিউটেন্যান্স এবং হার্বার্ট বেকার তারা দুজনে মিলে কিন্তু এটা বানিয়েছিল। সার্কুলার শেপের রয়েছে এটা, এবং এটা আমরা লাস্ট 1947 থেকে 2023 অব্দি ব্যবহার করতে দেখবো। 2023 সালে নতুন পার্লামেন্টারি বিল্ডিং এ শিফট হওয়ার পরে এটা এখন কথাবার্তা হচ্ছে যে এটাকে একটা সেন্ট্রাল কোন একটা ওই লাইব্রেরি অ্যান্ড এই জাতীয় কোনো একটা কাজকর্মের জন্য ইউজ করা হবে। অ্যান্ড ওল্ড পার্লামেন্টারি হাউসের বিষয়ে এইটুকুই হচ্ছে ইনফরমেশন। সো এই হচ্ছে আমাদের পার্লামেন্টের টোটাল বিষয়। পার্লামেন্টের টোটাল বিষয়টা অনেকটাই বড়, আমি যতটা সম্ভব শর্ট করে ঠিক যেটুকু এক্সামের জন্য দরকার সেভাবে কিন্তু শর্ট লিস্টেড করে দিয়েছি। আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেবো যেগুলো খুব দরকার, খুব প্রয়োজনীয়, যেগুলো মনে না রাখলেই নয়। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট মনে রাখতে হবে। এই পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কোথায়? যুক্তরাষ্ট্র দেশগুলোতে হয়। ভারতবর্ষ সেই রেসপেক্টেই যুক্তরাষ্ট্র দেশ পুরোপুরি না হওয়া সত্ত্বেও এই আইনসভাটা স্ট্রাকচার কিন্তু সেরকম রাখা হয়েছে। রাজ্যসভা অপেক্ষা লোকসভার ক্ষমতা অনেক বেশি। বর্তমানে রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা 245, লোকসভার টোটাল মেম্বার হচ্ছে 543। লোকসভার জনক বলা হয় গণেশ বাসুদেব মাভালাঙ্কাকে, কারণ তিনি আমাদের পার্লামেন্টের লোকসভার প্রথম স্পিকার ছিলেন। আচ্ছা, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি, এবং আমরা পার্লামেন্টের প্রথম যে অধিবেশন দুটো হাউসের একসঙ্গে 13 মে 1952 সালে দেখবো। প্রতি 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি মেয়াদের আগে ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দেওয়ার অথরিটি তার রয়েছে। অর্থাৎ পার্লামেন্টের যে লোকসভার মেয়াদ রয়েছে 5 বছর, এটাকে কিন্তু কমপ্লিট করার আগেই রাষ্ট্রপতি চাইলে ওটাকে ভেঙে দিতে পারে। ভারতে কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে, বিকজ ইন্ডিয়াতে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, ঠিক যেমন ইউকেতে আছে। সেপারেশন অফ পাওয়ার আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেভাবে ফলো হয়নি, কিন্তু হ্যাঁ জুডিশিয়ারিকে সেপারেট অবভিয়াসলি রাখার ব্যবস্থা আছে। চীনের সংসদ গণতন্ত্র, কেবল সংবিধানগতভাবে সেটা রয়েছে যে সেখানে কমিউনিস্ট সিস্টেম রয়েছে, কিন্তু আদপে সেটা পুরোপুরি একটা সংসদীয় প্যাটার্ন ফলো করে, যেটা কিছুটা গণতান্ত্রিক বা পুঁজিবাদী ব্যবস্থাকেও সেখানে ইনক্লুড করা হয়েছে। তো যুক্তরাষ্ট্র বলতে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে, যেখানে সেপারেশন অফ পাওয়ার স্ট্রিক্টলি ফলো করা হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কি আমরা দেখে নিয়েছি। আমরা অ্যাবসলিউট মেজরিটিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলি। কার্যকরী সংখ্যাগরিষ্ঠতা বলতে অল দ্য দেন মেম্বার্স এর কথা বলা হয়েছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার আরো অন্যান্য নামগুলো দেখেছি আমরা, এটাকে কার্যকরী সংখ্যাগরিষ্ঠতা বলা হয়। বিশেষ সংখ্যাগরিষ্ঠতার 4টে টাইপ আছে আমরা দেখেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এবং কেশবানন্দ ভারতী মামলা আমাদের সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার ডকট্রিন ডিক্লেয়ার করেছে, যা আমাদের পার্লামেন্টের ক্ষমতাকে
কন্ট্রোল করেছে। আর পুরো নতুন এবং পুরনো পার্লামেন্টারি বিল্ডিং এর ডিটেলস আমরা জেনেছি। সো এই হচ্ছে আজকে টোটাল আমাদের পার্লামেন্টের উপর যে ডিসকাশন সেটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে চলে আসবো। খুব ভালো করে স্টাডি করো এবং কম্পিটিটিভ যে কোনো ধরনের টপিক যেগুলো আমরা কমপ্লিট করছি পুরোনোগুলোকে রিভিশন দিতে দিতে কিন্তু নতুন পড়াগুলো একবার করো। ওকে, থ্যাংক ইউ।